এখন তো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ইন্টারনেটটা স্টেবল হলে হয় আর কি। আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলো। আমরা তো আগের দিন হারমোনিক অসিলেটরের ফার্স্ট পোর্শনটা পড়িয়েছিলাম, যেখানে ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে মূলত আলোচনাটা হয়েছিল। সেখানে কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। বলো, আগের দিন কিছু অসুবিধা আছে পড়াশোনায়? তাহলে আজকে আমরা যেটা মানে আগের দিন কি আলোচনা করেছি একটুখানি লিখে নিই। We have discussed in the last lecture. দিনের পড়া দিনে পড়ে নেবে সবসময়, হ্যাঁ? তাহলে কার কি ডাউটস থাকছে না সে সঙ্গে সঙ্গে বললে আমার পক্ষে সেটা অ্যাড্রেস করা অনেক সহজ আর কি। তারপরে হঠাৎ করে দেখা গেল যে অনেকটা হয়ে যাওয়ার পরে তোমার অনেক পুরনো ক্লাসের জিনিস তুমি বুঝতে পারছো না, তখন কিন্তু তোমার দেখবে সাবজেক্টটা ভালো করে শেখা হবে না। তো আমরা যেটা করেছিলাম আগের দিনে সেটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এইটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাহলে ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এই পার্টটা আলোচনা করে নেওয়ার দরকার। তার কারণটা হচ্ছে যে আমরা যখন কোয়ান্টাম মেকানিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর পড়ব, যে কোয়ান্টাম মেকানিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের যে ইম্পর্টেন্ট রেজাল্টগুলো পাওয়া যাবে, সেই রেজাল্টগুলো ক্লাসিক্যাল অসিলেটরের সঙ্গে কোথায় মিল এবং কোথায় অমিল সেটাকে পরিষ্কারভাবে বুঝতে হবে। ক্লাসিক্যাল সিম্পল হারমোনিক অসিলেটরের যে রেজাল্টগুলো পাওয়া গিয়েছিল তার লাস্টে আমি 4টে পয়েন্ট একটু সামারাইজ করে দিয়েছিলাম, যে 4টে পয়েন্টের রেসপেক্টে দেবে ক্লাসিক্যাল অসিলেটর এবং কোয়ান্টাম অসিলেটর ডিফার করবে। এই 4টের মধ্যে ছিল যে ক্লাসিক্যালি এনার্জি তোমার কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কোয়ান্টাম মেকানিক্যালি এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ কোয়ান্টিটি হবে। ক্লাসিক্যালি 0 পয়েন্ট এনার্জিটা জিরো বা মিনিমাম পসিবল এনার্জিটা জিরো, কিন্তু কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিটা নন জিরো হবে। ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা জিরো, অর্থাৎ সকল কোনো কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং নেই। কিন্তু কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং আছে, এই জন্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার তোমার সম্ভাবনা থাকবে। আর ফাইনালি হচ্ছে যদি তুমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখো, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে ইকুইলিব্রিয়াম পজিশনের কাছে প্রবাবিলিটিটা কম, আর টার্নিং পয়েন্টের দিকে যখন যাবো প্রবাবিলিটিটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। কিন্তু কোয়ান্টাম অসিলেটরের ক্ষেত্রে ওই যেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের নেচারটা ওরকম নয়। ওরকম নয় মানে তোমার হয়তো ধরো গ্রাউন্ড স্টেট যদি তুমি কনসিডার করো, বরং ইকুইলিব্রিয়াম পজিশনে ওটা ম্যাক্সিমাম, যেটা টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে সেটা তোমার কমে যাচ্ছে, এইটা। ঠিক আছে? তাহলে এবারে আমাদের আজকে যেটা নিয়ে আলোচনা করতে হবে কোয়ান্টাম হারমোনিক অসিলেটরটা। তাহলে হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে, what you want to discuss today সেটা হচ্ছে এই ধরো লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটা নিয়ে কথাবার্তা হচ্ছে, তার কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্টটা। কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট বলছি স্যার লেকচার 1টা তো পাঠানো হয়নি। লেকচার 1টা পাঠানো হয়নি? আচ্ছা না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, এটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, খেয়াল নেই, পাঠানো হয়নি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। হ্যাঁ।
তো চলো আমরা শুরু করি। দেখো, আচ্ছা, প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমার মানে যদি এই টাইপের সিচুয়েশনগুলো নিয়ে কথাবার্তা বলো, ধরো আমি যখন একটা লিনিয়ার হারমোনিক অসিলেটর নিয়ে কথাবার্তা বলছি, এম মাসের একটা পেন্ডুলাম, হ্যাঁ, এই যে পেন্ডুলামটা যখন দুলছে সেটা ধরো কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে যাচ্ছে, এই ডিরেকশনটা ধরো এক্স ডিরেকশন, অথবা হয়তো কোনো একটা দেওয়ালের মধ্যে কোনো একটা স্প্রিং ঝোলানো আছে, এই স্প্রিং এর সঙ্গে একটা মাস কানেক্টেড, তাহলে এম মাস তোমার কানেক্টেড, তাহলে এই বরাবর তোমার অসিলেট করছে, হ্যাঁ, এটা এটা ধরে নাও তোমার এক্স ডিরেকশন। তাহলে এই পার্টিকুলার কেসে একটাই মাস পয়েন্ট আছে, এটা এটা হচ্ছে দের ইজ অনলি ওয়ান মাস পয়েন্ট, দের ইজ অনলি ওয়ান মাস পয়েন্ট। আচ্ছা, এবার পরবর্তীকালে আমরা দেখবো ডায়াটমিক মলিকুলকে তাকে হারমোনিক অসিলেটর হিসেবে ট্রিট করবো। তা ডায়াটমিক মলিকুলকে যখন তুমি হারমোনিক অসিলেটর হিসেবে ট্রিট করছো, তখন তোমার কিন্তু তোমার দুটো মাস পয়েন্ট থাকবে, মানে একটা স্প্রিং এর মতো আছে, এইখানে একটা মাস থাকছে, এখানে একটা মাস থাকে, ধরে নাও এখানে মাসটা M1, এখানের মাসটা M2। হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল যদি হয় তাহলে দুটো মাস একই মাস হবে, আর হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হলে দুটো মাস হচ্ছে আলাদা মাস হবে। তাহলে এখানে হচ্ছে দ্যাট ইজ টু মাস পয়েন্ট, দ্যাট ইজ টু টু মাস পয়েন্ট। আচ্ছা, তাহলে কি আমি এই প্রথম প্রবলেম এবং পরের প্রবলেমটাকে তোমার আলাদা করে ট্রিট করব? উত্তর হচ্ছে না, দুটো প্রবলেমকে আলাদা করে ট্রিট করার দরকার নেই। একটা সিম্পল অঙ্ক কষে দেখানো যায় যে যে একটা মাস পয়েন্ট থাকলে যে শ্রোডিঞ্জার ইকুয়েশন থাকবে, দুটো মাস পয়েন্ট হলে একই শ্রোডিঞ্জার ইকুয়েশন থাকবে, শুধু এই দুটো পার্টিকেল দেখে তো একটা এফেক্টিভ মাস দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, মানে ইন্ডিভিজুয়াল মাসটা একটা এফেক্টিভ মাস দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, সেই এফেক্টিভ মাসটা হচ্ছে রিডিউস মাস। তার মানে এই যে টু মাস পয়েন্ট, এটা ক্যান বি রিপ্লেসড by an effective mass called the reduced mass। সেই রিডিউস মাস মিউটা কি হয় না M1 M2 বাই M1 প্লাস M2 হয়। তার মানে এই একটা মাস পয়েন্ট থাকলে যেমন শ্রোডিঞ্জার ইকুয়েশন, দুটো মাস পয়েন্ট থাকলে একই শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখবে, শুধু তুমি মাসটাকে তোমার ওই ইন্ডিভিজুয়াল মাসের বদলে রিডিউস মাস দিয়ে রিপ্লেস করবে, আর কিছু না। ঠিক আছে? তাহলে আমরা যখন লিখবো, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখবো, জাস্ট আমি এম দিয়েও লিখতে পারি, মিউ দিয়েও লিখতে পারি। তুমি খেয়াল রাখবে, যদি এই টাইপের অসিলেটর নিয়ে কথাবার্তা হয় যেখানে একটাই মাস থাকে, তো এম দিয়ে লেখা তো ঠিকই আছে। আর যদি তোমার ডায়াটমিক মলিকুল এই ধরনের সিচুয়েশন হয় যেখানে দুটো মাস পয়েন্ট আছে, তুমি জাস্ট ফাইনাল রেজাল্টে মাসটাকে রিডিউস মাস দিয়ে রিপ্লেস করে দেবে, তাহলেই কিন্তু তোমার কাজটা হয়ে যাবে। ঠিক আছে? এটা ব্যাপার তো ভালো। তাহলে আচ্ছা, যে কোনো টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লিখতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে পোটেনশিয়ালটা। দেখো, ওয়ান ডাইমেনশনে তো কাইনেটিক এনার্জি অপারেটরটা সমস্ত ক্ষেত্রে একই রকমের, তাহলে যেটা প্রবলেম টু প্রবলেম যেটা ডিফার করবে সেটা হচ্ছে পোটেনশিয়াল। এটা মানে যেটা ওয়ান ডাইমেনশনে কাইনেটিক এনার্জি অপারেটরটা একই রকমের, মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডিএক্স স্কয়ার। এখানে এম হবে না মিউ হবে, সেটা নির্ভর করছে তুমি একটা মাস পয়েন্ট নিয়ে কথাবার্তা বলছো নাকি ওরকম দুটো মাস পয়েন্ট নিয়ে কথাবার্তা বলছো। তাহলে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যখন লেখা হবে, একটা থেকে আরেকটা যেটা ডিফার করে সেটা কিন্তু পুরোটাই রিডিউস মাস দিয়ে। ঠিক আছে? রিডিউস মাস যদি ডিফার করে তাহলে কি হচ্ছে দেখো, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা লেখার জন্য কি পোটেনশিয়াল এনার্জিটা আমার দরকার। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশনটা আমি এর ক্ষেত্রে করেছিলাম, মানে ক্লাসিক্যাল যে সিম্পল হারমোনিক অসিলেটর তার জন্য পোটেনশিয়াল এনার্জি অলরেডি করা হয়েছে, যে হুকস ল ওবে করছিল, হুকস ল ওবে করছিল বলে এটাকে তুমি হাফ কে এক্স স্কয়ার এরকম ভাবে লিখতে পারছো, যেখানে এটা হচ্ছে তোমার ফোর্স কনস্ট্যান্ট, ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে যেহেতু
যেহেতু তোমার ওমেগাটাকে তুমি √k/m লিখছো, আমি m দিয়েই লিখছি, কিন্তু আবার বললাম যে ডায়াটমিক মলিকুল হয় তুমি এমটাকে মিউ দিয়ে রিপ্লেস করে দেবে। তাহলে এখানে কেটাকে লিখতে পারো m⍵², তার মানে হাফ m⍵² x এইভাবে লিখতে পারো। আবার দেখো, যেহেতু ওমেগাটা আবার তোমার 2π নিউ হয়, তাহলে এই ওমেগার জায়গায় 2π নিউ বসিয়ে দাও, তাহলে টোয়াইস m থাকবে। আচ্ছা, পাইটাকে বসিয়ে দিই, আর ওমেগা²টাকে যখন 4π² নিউ স্কোয়ার হচ্ছে, 4π², 4টা হাফটা কেটে গিয়ে একটা 2 রয়ে গেল, 2π² থেকে যাচ্ছে, m থেকে যাচ্ছে, নিউ স্কোয়ার থেকে যাচ্ছে, x² থেকে যাচ্ছে। এটা তাহলে পোটেনশিয়াল এনার্জি তুমি যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে কিন্তু পুরো জিনিসটাকে লিখতে পারো। প্রত্যেক ক্ষেত্রে একই আলটিমেট ব্যাপারটা হবে আর, ঠিক আছে। এটা তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশনটা যদি পেয়ে যাই, তাহলে তুমি জাস্ট টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লিখে ফেলতে পারছো। টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা আমি ধরো এই কেটা দিয়েই না হয় লিখছি থ্রু আউট, হ্যাঁ, কারণ কেটা দিয়ে লিখছি, হ্যাঁ, মানে যদি কখনো অন্য কোনো কারণে অন্য কিছু লাগে তো তখন সেই মতো করে বসিয়ে দেওয়া যাবে আর কি। বা কে তোমার যেটা খুঁজে, মানে কে দিয়েও লিখতে পারো, বা অনেক সময় আচ্ছা আচ্ছা আমি এক কাজ করি m⍵ দিয়েই না হয় লিখি, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। দেখো তার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, সেটা কি হবে? -h⁻² d2/dx², এইটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি অপারেটরটা। আমি আবার বললাম এখানে m লিখেছি, তোমার যদি দুটো মাস পয়েন্ট থাকতো তাহলে এমটাকে তুমি জাস্ট মিউ দিয়ে রিপ্লেস করতে, বা এখানেও এমটাকে তুমি মিউ দিয়ে রিপ্লেস করতে। এটা প্লাস পোটেনশিয়াল এনার্জিটা লিখলাম ½ m⍵²x², এইটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, এটা ওয়েভ ফাংশন সাই এক্স এর উপরে কাজ করছে, কাজ করে এনার্জি দিচ্ছে ইন্টু সাই এক্স। এটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আচ্ছা, এই পার্টিকুলার কেসে কিন্তু সকাল বাউন্ডারি কন্ডিশনটা এমন নয় যে পার্টিকুলার বক্সের মতো যে দুটো দেওয়াল আছে সেই দেওয়ালে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করতে হবে, সেরকম নয়। এখানে কিন্তু ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে জাস্ট প্লাস মাইনাস ইনফিনিটিতে। এখানে সেই রেস্ট্রিকশন কোথাও নাই, কোথাও কোনো ইনফাইনাইট বেরিয়ার নেই, হ্যাঁ, সেই জন্য এখানে ওয়েভ ফাংশনটা কিন্তু প্লাস মাইনাস ইনফিনিটিতে তোমার ভ্যানিশ করবে। আচ্ছা, এবারে এই যে তোমার ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা যখন তুমি সলিউশন করো তখন দু রকমের সলিউশন সম্ভব। মানে তুমি যদি আলটিমেটলি করতে চাও, মানে প্রবলেমটাকে সলভ করতে চাও, তাহলে দুটো পসিবল সলিউশন আছে। একটাকে বলা হয় অ্যানালিটিক্যাল সলিউশন, যেখানে তোমার ওই হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার ফর্মে একটা সলিউশন হয়। আর একটা হচ্ছে তোমার অ্যালজেব্রিক সলিউশন, যেখানে তোমার ল্যাডার অপারেটর মেথডের সলিউশন হয়। তাহলে টু স্কিম অফ সলিউশন, তাহলে সলিউশন স্কিমস হচ্ছে দুটো। একটা সলিউশন স্কিমে তুমি হচ্ছে অ্যানালিটিক্যাল সলিউশনটাকে করছো, সলিউশন মানে এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্রোচ। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড আর কি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথড মানে সিরিজ সলিউশন বলে আর কি। এখানে এখানে মানে এখানে যেটা হয় সিরিজ সলিউশন, সিরিজ সলিউশন করে তুমি এখান থেকে এই হারমাইট, এই ইকুয়েশন থেকে হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লিখে ওয়েভ ফাংশনটা ইন টার্মস অফ হারমাইট পলিনোমিয়াল। এই হারমাইট পলিনোমিয়ালের ফর্মে তোমার ওয়েভ ফাংশনটা বেরোয়। এটা একটা মেথড, মানে সিরিজ সলিউশন যেটা করতে হয় আর সিরিজ সলিউশন তোমরা নিশ্চয়ই পড়েছো, হ্যাঁ। সেই সিরিজ সলিউশনটা এই পার্টিকুলার ক্ষেত্রে মানে প্রথমে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে তোমাকে ওই একটুখানি ট্রান্সফর্ম করে নিয়ে হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মে নিয়ে যেতে হবে, তারপর তার উপরে সিরিজ সলিউশন করতে হবে, করে আলটিমেট রেজাল্টটা তুমি পাবে। সেটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হচ্ছে অ্যালজেব্রিক
সলিউশন অ্যালজেব্রিক সলিউশন এটা কোনো সময় বলা হয় মানে ল্যাডার অপারেটর মেথড। ল্যাডার অপারেটর মেথড মানে স্টেপ আপ স্টেপ ডাউন অপারেটর বা রেজিং লোয়ারিং অপারেটর, তার ফর্মে আর একটা স্কিম অফ সলিউশন তোমার আছে। ঠিক আছে, তা দুটো স্কিম অফ সলিউশন তোমার আছে আর কি। ঠিক আছে, একটা অ্যানালিটিক্যাল সলিউশন, একটা অ্যালজেব্রিক সলিউশন। আচ্ছা, দুটোই খুব ভালো, শেখা খুব দরকার, কিন্তু আমরা এখন এটা শিখবো না। শিখবো না, দেখবে তোমাদের সিলেবাসে পরিষ্কার করে উল্লেখ করা আছে উইদাউট সলিউশন, মানে টাইম মানে হারমোনিক অসিলেটর প্রবলেমটা যেটা পড়তে বলা হয়েছে উইদাউট সলিউশন। সেই দ্বিতীয়টার প্রবলেমের ক্ষেত্রে উইদাউট সলিউশন, হাইড্রোকাটার প্রবলেমে শুধুমাত্র ফাই পার্টটাকে সলিউশন করতে হয়, থিটা পার্ট বা আর পার্টটা সেটাও উইদাউট সলিউশন। আর তোমার এর ক্ষেত্রে হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে কিন্তু জিনিসটা হচ্ছে উইদাউট সলিউশন। তাহলে উইদাউট সলিউশন তোমাকে রেজাল্টটা লিখে ফেলতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখন অ্যালরেডি সলিউশন আজকের ক্লাসে অন্তত সলিউশনটা করছি না, করে না করে যে রেজাল্টটা হয়, যে রেজাল্ট দিয়ে আমাদের সিলেবাসে যে পোর্শনটা আছে সেই পোর্শনটা আমরা একটুখানি ডিসকাস করে নিতে চাইছি আর কি। তারপরে বাকি দেখছি যদি তোমার অ্যাডিশনালি বা এক্সট্রা ক্লাস হিসেবে জিনিসটাকে পড়তে চাও, তখন তোমাকে ল্যাডার অপারেটর মেথডে বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন মেথডে সলিউশনটাকে করা হবে, সেই সলিউশনটা তুমি দেখবে। সেটা আমি যারা ইন্টারেস্টেড হবে তাদের জন্য আমি আলাদা করে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এবারে তাহলে আমি যেটা করব যে আমি মানে উইদাউট সলিউশন রেজাল্টটাকে লিখবো। তাহলে যেটা হচ্ছে আফটার সলভিং দিস ইকুয়েশন, সলিউশনটা করলাম না কিন্তু বলে দিলাম, আফটার সলভিং দিস ইকুয়েশন উই গেট এনার যে আইগেন ভ্যালুটাকে পাচ্ছি, এনার যে আইগেন ভ্যালুটা ধরো তোমার সাইন এক্স পাওয়া যাচ্ছে, অ্যান্ড এনার যে আইগেন ভ্যালুটা পাচ্ছি ইএন। এটাকে দেখো আমি ওই কোয়ান্টাম নাম্বারটা ভিডিও লিখতে পারতাম। আসলে অনেকগুলো কোয়ান্টাম নাম্বার যখন অ্যাপিয়ার করে না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন দিয়ে লিখতে হয়, বাট ধর ট্রান্সেকশনাল কোয়ান্টাম নাম্বারটাকে এন দিয়ে আমি লিখলাম, ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটাকে ভি দিয়ে লিখবো, রোটেশনাল কোয়ান্টাম নাম্বারটাকে আমি জে দিয়ে লিখবো ইত্যাদি। কিন্তু এখানে তো শুধুমাত্রই হারমোনিক অসিলেটর প্রবলেমটাকে ভাবছি, সেখানে আর কোয়ান্টাম নাম্বারটাকে ভি না লিখে কোয়ান্টাম নাম্বারটা আমি এন দিয়ে জাস্ট লিখছি। ঠিক আছে, মানে ভিটাও চলে এনটাও চলে, এখানে কিন্তু একটাই কোয়ান্টাম নাম্বার, সেখানে ভি দিয়ে লিখলাম না এন দিয়ে লিখলাম কিছু এসে গেল না, আমি জিনিসটাকে এন দিয়ে লিখছি এটা। আচ্ছা কি হয়, আচ্ছা হয় যেটা তোমার এই যে ওয়েভ ফাংশনটা, নর্মালাইজড ওয়েভ ফাংশনের ফর্মটা যেটা হয়, সাইন এক্স, তার ফর্মটা হচ্ছে তোমার তার ফর্মটা হচ্ছে এরকম দেখতে। ধরো একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আছে, এটা এন এন বললাম, নর্মালাইজেশন কনস্ট্যান্ট একটা থাকবে, তারপর একটা এইচ এন ইন্টু রুট ওভার অফ মানে এন মানে এটা যে ফাংশন অফ রুট ওভার অফ আলফা এক্স একটা আসবে, এটাকে হারমাইট পলিনোমিয়াল বলে। আর তার সঙ্গে একটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু, এটা আমি এক্স এর ফাংশন হিসেবে লিখছি। তাহলে ওয়েভ ফাংশনের নেচারটা হচ্ছে তোমার এরকম দেখতে হবে। আচ্ছা যেখানে এন এনটা এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তার আগে বলি এখানে এনটা হচ্ছে তোমার 0 1 2 3 ডট 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 ডট, এটাকে বলা হচ্ছে তোমার ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা এন এন যেটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা নর্মালাইজেশন কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা কি, আচ্ছা নর্মালাইজেশন কনস্ট্যান্টের এক্সপ্রেশনটা কি, আচ্ছা নর্মালাইজেশন কনস্ট্যান্টটা দেখো জাস্ট এটাকে মেমোরাইজ করো ফর দ্য টাইম বিং। সেটা হচ্ছে 1 বাই রুট ওভার অফ
2 to the power n into n factorial into alpha by pi whole to the power 1 by 4 সেটা এই যে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হচ্ছে 1 by root over of 2 to the power n into n factorial by alpha by pi whole to the power 1/4 আবার যেখানে আলফাটা যেটা এখানে ব্যবহৃত হয়েছে সেটা কি আলফাটা অনেক রকম ভাবে তুমি লিখতে পারো root over of k into m by h cos এরকম ভাবে লিখতে পারে অথবা কে যদি কেউ m ওমেগা স্কয়ারটাকে করে দেয় মানে মানে এই যে কেটা হচ্ছে m ওমেগা স্কয়ার যদি তুমি বসিয়ে দাও তাহলে এটাকে লিখতে পারো m ওমেগা বাই h cos যা খুশি মানে রুট ওভার অফ কে m বাই h cos এভাবেও তুমি লিখতে পারো আর কে যেহেতু m ওমেগা স্কয়ার রুটের মধ্যে m স্কয়ার ওমেগা স্কয়ার হয়ে গেল রুটটা সরিয়ে দিলে হয়ে যাচ্ছে m ওমেগা বাই h স্কয়ার এটা হচ্ছে আলফা এক্সপ্রেশন হয়ে যাচ্ছে এইটা নর্মালাইজেশন কনস্ট্যান্টটা আচ্ছা এবার h n ধরো y যদি আমি বলি যেখানে ওয়াইটা হচ্ছে এখানে রুট ওভার অফ আলফা এক্স আর কি এখানে আর এখানে এইচ এন রুট ওভার অফ আলফা এক্স আছে তো তাহলে এইচ এন ওয়াই যেটা এইটাকে বলা হচ্ছে তোমার হারমাইট পলিনোমিয়াল এই হারমাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে দেখো একটা হারমাইট পলিনোমিয়াল আছে হারমাইট পলিনোমিয়াল আচ্ছা হারমাইট পলিনোমিয়ালের ফর্মটা কেমন দেখো এটা হচ্ছে -1 টু দি পাওয়ার n -1 টু দি পাওয়ার n e to the power y square dn by dy to the power n এইটা ইন্টু e to the power মাইনাস y স্কয়ার এইটা মানে ব্যাপারটা কিরকম এইটা হচ্ছে হারমাইট পলিনোমিয়ালের ফর্মটা -1 টু দি পাওয়ার n e to the power y স্কয়ার dn by dy to the power n e to the power মাইনাস y স্কয়ার এইটা আচ্ছা এবারে এই যে ফর্মটাকে আমি বলেছি সেই ফর্মের উপরে বেশ করে আমি কতগুলো ওয়েভ ফাংশন জাস্ট তৈরি করার প্রথমে চেষ্টা করি মানে এটা মানে যে সিম্বলিক্যালি যে এক্সপ্রেশনটা লিখে দেওয়া হয় আসলে আমি এইটা চেষ্টা করি যেহেতু সলিউশনটা তোমাকে করতে হচ্ছে না তাহলে সলিউশনটা না করে তুমি মিনিমাম জিনিস মনে রেখে কেমন করে সমস্ত ফাংশন টাংশনগুলোকে তৈরি করে ফেলতে পারো আর কি সেটা আমার এখানে উদ্দেশ্য সেটা আমি একটু করার চেষ্টা করছি আর কি তো দেখো এখানে যেটা করছি আমরা ধরে নাও তুমি মানে আমি এই এক্সপ্রেশনটা কাজে দেখো এখানে যে যে জিনিসগুলো লেখা আছে এন এন নর্মালাইজেশন কনস্ট্যান্ট তার এক্সপ্রেশন লেখা আছে এইচ এন রুট ওভার অফ আলফা এক্স হারমাইট পলিনোমিয়াল রুট ওভার অফ আলফা এক্সটাকে ওয়াই যদি ধরে নাও তাহলে হারমাইট পলিনোমিয়ালটাকে বের করার ফর্মুলাটাও তোমার লেখা আছে হারমাইট পলিনোমিয়াল বের করার অনেক ফর্মুলা আছে আমাদের এই ফর্মুলাটা আমার বেশি কাজের হবে সেখানে আমি এটা ব্যবহার করছি এখানে আর তার সঙ্গে তো ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই টু যেমন আছে সেটা আছে সেগুলো তো আমরা তার মতো করে ব্যবহার করবো দেখো তুমি ধরো প্রথমে n ইকুয়াল টু জিরোর জন্য ব্যাপারটাকে দেখো n ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে নর্মালাইজেশন কনস্ট্যান্ট n জিরোর ভ্যালুটা কত হবে তাহলে এখানে খেয়াল করো n এর ভ্যালু যদি জিরো হয়ে যায় তা 2 টু দি পাওয়ার 0 মানে 1 আবার 0 ফ্যাক্টরিয়াল মানে 1 এই পুরোটা 1 হয়ে গেল তার মানে এখানে বেরোলো শুধুমাত্র আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা হলো আচ্ছা এবারে হারমাইট পলিনোমিয়ালটা কত হবে এই 0 y হিসেবে যদি তুমি দেখো তাহলে দেখো -1 তার পাওয়ার 0 মানে সেটা 1ই হয়ে গেল এখানে ই টু দি পাওয়ার ওয়াই স্কয়ার হলো আর এখানে দেখো dn বাই ডি এন ওয়াই টু দি পাওয়ার n এবারে n এর ভ্যালু 0 মানে হচ্ছে d0 বাই ডি ওয়াই টু দি পাওয়ার 0 মানে তুমি কিছুই করছো না মানে হচ্ছে তোমার আবার এইখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই স্কয়ারটা যেমন আছে রয়ে গেল পরে এটা অ্যাকচুয়ালি তোমার 1 হলো মানে n এর ভ্যালু 1 হওয়া মানে ফার্স্ট ডেরিভেটিভ হওয়া n এর ভ্যালু 2 মানে সেকেন্ড ডেরিভেটিভ হওয়া আর n এর ভ্যালু 0 মানে তুমি কিছুই করছো না তার মানে ই টু দি পাওয়ার ওয়াই স্কয়ার আবার ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সেটা তোমার 1 হয়ে গেল এটা তার মানে এটা y এর উপর ডিপেন্ড করছে না এটা সিম্পলি 1 দিয়ে দিচ্ছে ভ্যালুটা তাহলে সেইখান থেকে এইটাকে মাথায় রেখে যদি তুমি ধরো এখানে গাউসের ওয়েভ ফাংশনটা লেখো সাই 0 x সেটা কত হবে দেখো নর্মালাইজেশন কনস্ট্যান্ট হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 হচ্ছে হারমাইট পলিনোমিয়াল পার্টটা 1 হয়ে যাচ্ছে তাহলে এখানে পড়েছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার বাই 2 এইটা হচ্ছে দেখো গাউসের ওয়েভ ফাংশনটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গাউস স্টেট ওয়েভ ফাংশন এটা হচ্ছে তোমার গাউস স্টেট ওয়েভ ফাংশন ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর আর এবার চলে এসো n ইকুয়াল টু 1 এর জন্য n ইকুয়াল টু 1 এর জন্য
যদি নর্মালাইজেশন কনস্ট্যান্টটা দেখো তাহলে দেখো এখানে খেয়াল করে এন এর ভ্যালু যদি 1 বসাও 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর 1 ফ্যাক্টরিয়াল মানে 1, তার মানে একটা 1/√2 এলো কিন্তু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 এলো। 1/√2 হলো, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 হলো এইটা। আচ্ছা এবারে যদি তুমি পরের পাতা ঠিক করছি, যদি নেক্সট হচ্ছে তুমি যদি হারমাইট পলিনোমিয়ালটা দেখো কি হবে, H1y যখন ক্যালকুলেট করবে মানে n এর ভ্যালু যখন 1 হচ্ছে তখন তাকে প্রথমে দেখো -1 তার পাওয়ার 1 মানে একটা মাইনাস এলো, মানে -1 হলো, ই টু দি পাওয়ার এই ওয়াই স্কোয়ারটা আছে সেটা হয়ে গেল, তারপরে ডি ডিওয়াই অফ ই টু দি পাওয়ার -ওয়াই স্কোয়ার। এটা করলে কত হবে, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার -ওয়াই স্কোয়ার হলো, আর ভেতরের পার্টটা ডেরিভেটিভ করে -2y হলো, তার মানে অ্যান্সারটা বেরোলো 2y। তার মানে H1 যদি তুমি আলফা এক্স এর টার্মসে করো তাহলে কত বেরোচ্ছে, 2 ইন্টু রুট ওভার অফ আলফা এক্স, মানে ওয়াই এর জায়গায় রুট ওভার অফ আলফা এক্স বসিয়ে দিলে 2 ইন্টু রুট ওভার অফ আলফা ইন্টু এক্স। এইটা তা যদি হয় তাহলে এখান থেকে দেখো তুমি যদি সাই 1x-টাকে ক্যালকুলেট করো, নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কত বেরিয়েছে বললাম, 1/√2 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2, 1/√2 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, সরি 1/2 1/4। হারমাইট পলিনোমিয়ালটা কত বেরিয়েছে, 2 রুট ওভার অফ আলফা ইন্টু এক্স, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করে নাও একটুখানি। এইটা দেখো এখানে তোমার এই আলফা বাই পাই, ঠিক আছে, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4টা না বাইরে লিখে দিলাম, এখানে রুট ওভার অফ 2 আলফা, মানে 2 আছে নিচে √2 আছে, রুট ওভার অফ 2 আলফা ইন্টু এক্স একটা আছে, এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 আছে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড ওয়েভ ফাংশনটা ψ1x। তা দেখো কেমন করে, জাস্ট যদি তুমি ওই জেনারেল ফর্মুলাটা জানো, সেই জেনারেল ফর্মুলাতে এন এর বিভিন্ন ভ্যালুগুলোকে বসিয়ে বিভিন্ন ওয়েভ ফাংশনগুলোকে তুমি তৈরি করে ফেলতে পারছো। আচ্ছা আর একটা করে ফেলি, ধর এন ইকুয়াল টু যদি 2 হয়, এন ইকুয়াল টু 2 এর জন্য নর্মালাইজেশন কনস্ট্যান্ট কত হচ্ছে না, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4টা যেমন আছে আছে, তারপরে হচ্ছে 1 বাই, দেখো 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, তো এই যে মানে আলফা পাই হোল টু দি পাওয়ার 1/4 রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল, n এর জায়গায় 2 বসালে কত হচ্ছে, 2 এর স্কোয়ার মানে 4 হলো, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, মানে নিচে হচ্ছে 1 বাই রুট ওভার অফ 8 হয়ে যাচ্ছে, 1 বাই রুট ওভার 8 মানে 2√2। এইটা এটা হচ্ছে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা। আচ্ছা এবারে H2y যখন তুমি ক্যালকুলেট করবে, প্রথমে -1 তার স্কোয়ার মানে একটা প্লাস হয়ে গেল, ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার রইল, এবারে ডি ডিওয়াই অফ ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, এটা তাহলে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার হলো, আর এই সরি এটা ডি2 বাই ডিওয়াই স্কোয়ার, কারণ এখানে এখানে তুমি তো এই যে ডি এন বাই ডি ওয়াই টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু যখন 2 বসাচ্ছ তোমার সেকেন্ড ডেরিভেটিভ তোমাকে করতে হচ্ছে। তো এটা করলে প্রথমে তুমি এই ফার্স্ট ডেরিভেটিভটা করে নিলে কত বেরোবে, -2y ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার হলো এইটা, তারপরে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার আর একবার ডেরিভেটিভ করলে কি দাঁড়াচ্ছে দেখো এখানে -2y, এটা যেমন আছে রেখে দিই, এই পার্টটা ডেরিভেটিভ করলে আবার একটা -2y ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার হবে, এটা মাইনাস এই ওয়াই এর ডেরিভেটিভ করলে -2 হয়, আর এটা যেমন আছে সেটা আমি রেখে দিলাম, এইটা হলো। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, তুমি এখান থেকে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার কমন নাও, পড়ে থাকে কত, 4y স্কোয়ার -2 পড়ে থাকে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার -2y স্কোয়ার কেটে গেল, ই টু দি পাওয়ার -y কেটে গেল, তাহলে উত্তরটা বেরোলো কত, 4y স্কোয়ার -2, অথবা তুমি লিখতে পারো 2 ইন্টু 2y স্কোয়ার -1, এটা। তাহলে এবারে যদি এটা এই y এর টার্মসে না করে x এর টার্মসে করি তাহলে সেটা কত বেরোচ্ছে, 2 ইন্টু 2 আলফা স্কোয়ার x -1। তাহলে এইটা হলো তোমার হারমাইট পলিনোমিয়ালের এক্সপ্রেশনটা, ঠিক আছে। তাহলে তুমি ψ2x-টাকে লিখে ফেলো, নর্মালাইজেশন কনস্ট্যান্ট হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, 1/2√2, হারমাইট পলিনোমিয়ালটা কত হচ্ছে তোমার 2 ইন্টু 2 আলফা স্কোয়ার x -1, এটা হলো। আর তারপরে কি থাকছে, তারপরে থাকছে তোমার, হ্যাঁ বলো, 2 আলফা এক্স স্কয়ার। হ্যাঁ হ্যাঁ
টু আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, টু আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু। এটা তাহলে একটুখানি সিম্পলিফাই করে নাও। দেখো এখানে টু আছে, এখানে টু আছে, দুটো জাস্ট কেটে দাও, কেটে দিয়ে পড়ে থাকছে কত, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 পড়ে থাকছে, 1/√2 থাকছে, তার সঙ্গে টু আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু। দেখো যেটা সেকেন্ড এক্সারসাইজ যেটা যেটা সেটা তুমি পেয়ে গেলে। তাহলে এইরকম করে যে বিভিন্ন স্টেটগুলো তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে, আমি যেমন সাই 0, সাই 1, সাই 2 করছি, পরেরগুলো হয়তো আস্তে আস্তে একটু একটু কমপ্লিকেটেড হবে, কিন্তু তুমি জাস্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা মানে কেউ ধরো মানে যদি মানে আমি এটাকে হোমওয়ার্ক দিচ্ছি, পরেরটাকে কেউ তৈরি করতে গেলে, এটা হোমওয়ার্ক হিসেবে আমি বলছি, ধরো আর একটাকে যদি তৈরি করতে গেলে, ধরো সাই 3x-টা ওই একই রকমভাবে তুমি তৈরি করতে পারবে। সাই 3x-এর যে এক্সপ্রেশনটা হবে সেটা হচ্ছে তোমার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 থাকবে, একটা নিচে 1/√3 থাকে, তারপরে থাকে হচ্ছে তোমার √অফ আলফা এক্স ইন্টু থাকবে হচ্ছে টু আলফা এক্স স্কোয়ার মাইনাস 3, এই একটা পার্ট থাকবে, আমি এক্সটাকে কমন নিয়ে নিয়েছি, সেখানে টু আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 হলো, আর তারপরে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই টু। এটা দেখবে, যদি এটা হোমওয়ার্ক দিচ্ছি, ওই যেমন করে তুমি নর্মালাইজেশন কনস্ট্যান্টটা কোনো একটা গিভেন এন এর জন্য বের করলে, যেমন করে তুমি হারমাইট পলিনোমিয়াল এক্সপ্রেশনটাকে বের করলে, সেই মতো করে বের করবে, বের করে বসাবে, করে সাই এক্সট্রা তুমি পেয়ে যাবে। তাহলে দেখো, তাহলে কতগুলো ওয়েভ ফাংশন সেটা তোমার তার এক্সপ্রেশন আমি বের করে ফেললাম। কোথা থেকে না, এই যে জেনারেল ফর্মুলা যেটা লেখা হচ্ছে সেই জেনারেল ফর্মুলা থেকে। তাহলে এই যে জেনারেল ফর্মুলা খুব অল্প একটুখানি জিনিসই লেখা হচ্ছে, মানে নর্মালাইজ ওয়েভ ফাংশনটাকে আমি এখানে লিখেছি, এই যে নর্মালাইজ ওয়েভ ফাংশনটা, নর্মালাইজ ওয়েভ ফাংশন এক্সপ্রেশনটা আমি এখানে জাস্ট লিখে দিয়েছি এইটা। এবার এই এক্সপ্রেশনে তোমার এই এন এন এর মানে কি, এইচ এন ওয়াই এর মানে কি, এই দুটোকে বলে দিয়েছি। তাহলে বলে দিলে সেইখান থেকে দেখো সমস্ত ওয়েভ ফাংশনগুলো তুমি এইরকম ভাবে তৈরি করতে পারবে। ঠিক আছে, হলো মানে এটা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাপ্রোচে যদি তুমি করো, তাহলে ওয়েভ ফাংশনের ফর্মটা ওরকম হবে, তখন তোমাকে এইরকম ভাবেই অন্যান্য স্টেটগুলোকে তৈরি করতে হবে। এটা আচ্ছা, এবারে দেখো, মানে আমি প্রথমে এক কাজ করি, প্রথমে আমি এই ওয়েভ ফাংশনগুলো তা নিয়ে যা ডিসকাশন হয় আর সেই ডিসকাশনগুলোকে কমপ্লিট করে নিই, তারপরে এনার্জি নিয়ে কথাবার্তা বলবো। আমাকে তো নর্মালি ওয়েভ ফাংশন এবং এনার্জি পেতে হবে, আমি আগে ওয়েভ ফাংশনের ডিসকাশনগুলোকে করে নিই। প্রথমে যেটা করি, ডিসকাশন উইথ ওয়েভ ফাংশন। ডিসকাশন উইথ ওয়েভ ফাংশন। দেখো, প্রথমে যে জিনিসগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ওয়েভ ফাংশনগুলো খেয়াল করে দেখো, সাই 0x এর যে এক্সপ্রেশনটা আছে সেটা কিন্তু এক্স স্কোয়ারের উপর ডিপেন্ড করেছে এইটা, তার মানে পরিষ্কারটা দেখতে পাওয়া যায় এটা একটা ইভেন ফাংশন। সাই 1x-টা দেখো এখানে এক্স আছে, মানে এটা একটা অড ফাংশন। সাই 2x দেখো আবার ইভেন ফাংশন, সাই 3x হচ্ছে অড ফাংশন, তার মানে এটা দাঁড়াচ্ছে সাই 0x সেটা হচ্ছে তোমার ইভেন ফাংশন, সাই 1x-টা হচ্ছে অড ফাংশন, সাই 2x আবার ইভেন ফাংশন, সাই 3x আবার অড ফাংশন, অ্যান্ড সো অন। তার মানে এটা দাঁড়াচ্ছে যে হোয়েন এনটা হচ্ছে 0, 2, 4, 6 ডট 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 ডট, দেন ওয়েভ ফাংশনস হচ্ছে তোমার ইভেন হচ্ছে,
আর যখন এন এর ভ্যালুটা 1, 3, 5, 7 ইত্যাদি অড, তখন আইগেন এক্সটা হচ্ছে তোমার অড ফাংশন হচ্ছে। তাহলে 0, 2, 4, 6 ইত্যাদি হলে তার ইভেন ফাংশন হচ্ছে, 1, 3, 5, 7 হলে তারা হচ্ছে তোমার অড ফাংশন হচ্ছে, ঠিক আছে। আর ইভেন ফাংশন তারা হচ্ছে তোমার অড ফাংশন, এটা। আচ্ছা, এবারে এই যে ইভেন ফাংশন অড ফাংশন, এইটা না একটা জেনারেল মানে এর মধ্যে পড়ে, মানে মানে কি বলবো, জেনারেল একটা থিওরেম আছে, সেটা হচ্ছে এই, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা একটু মাথায় রাখো। আর ভীষণ ইম্পর্টেন্ট থিওরেম, সেটা হচ্ছে এই, যদি এমন হয় যে ইফ potential energy is an even function, then the wave functions must belong to a definite parity, that is wave functions must be either even or odd। ওয়েভ ফাংশন আইদার ইভেন না হলে অড, এটা হবে। মানে ব্যাপারটা হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু ইভেন ফাংশন হয়। যেমন ধরো এই যে ফর মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশনটা কত, ধরো হাফ কে এক্স স্কোয়ার, এইভাবে না হয় বলছি। যখন ভি অফ মাইনাস এক্স করছো তখন কি হচ্ছে, হাফ কে মাইনাস এক্স তার স্কোয়ার হলো, অর্থাৎ সেটা হাফ কে এক্স স্কোয়ার হলো, অর্থাৎ সেটা ভি এক্স এর সঙ্গে সমান হলো। তার মানে কি ওয়েভ ফাংশনটা তোমার ইভেন হচ্ছে। সেই জন্যে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর wave functions must belong to a definite parity। সেখানে ওয়েভ ফাংশনের ডেফিনাইট প্যারিটিতে থাকবে, টাকা সেখানে ওয়েভ ফাংশনটা ইভেন এবং অডে তোমার ভেঙে যাচ্ছে। এটা ধরো এরকম এই ধরনের প্রবলেম তুমি হয়তো দেখেছো। ধরো একটা পার্টিকুলার বক্স প্রবলেম আমি বলছি, পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে যখন তোমার ধরো প্রবলেমটা এরকম, ধরো এইদিকে এক্স ডিরেকশন, এইটা এক্স ইকাল টু 0, এটা এক্স ইকাল টু এল, মাঝখানে পোটেনশিয়াল এনার্জিটা তোমার 0, আর বাইরে ধরো পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি। তার মানে এক্স ইকুয়াল টু 0 অ্যাবাউটে দুদিকটা তো মিরার ইমেজ নয়। এই পার্টিকুলার ক্ষেত্রে কিন্তু ভি মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি এক্স, এটা অর্থাৎ ইভেন ফাংশন নয়। সেখানে ওয়েভ ফাংশন ডাজ নট বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। হয় যখন তুমি ওই একই প্রবলেম করছো, যেটা আমরা করেছিলাম দেখবে পার্টিকুলার বক্স প্রবলেম যেদিন সলভ করেছিলাম, তখন এই প্রবলেমটাকে বলেছিলাম যে ধরো তুমি সিচুয়েশনটা এইরকম করে ভাবছো যে এখন মাঝখানটা হচ্ছে এক্স ইকাল টু 0, আর দেওয়ালগুলো আছে ধরে না মাইনাস এল বাই টুতে, আর এক্স ইকাল টু প্লাস এল বাই টুতে দেওয়ালগুলো আছে। তখন এই মাঝখানে পোটেনশিয়াল এনার্জিটা 0, বাইরে পোটেনশিয়াল এনার্জিটা টেন্স টু ইনফিনিটি, বা বাইরে পোটেনশিয়াল এনার্জিটা টেন্স টু ইনফিনিটি। এই পার্টিকুলার ক্ষেত্রে মাঝখান তো এইটা, এটা তো অরিজিন। দেখো এই অরিজিনাল রেসপেক্টে কিন্তু দুদিকটা একে অপরের মিরার ইমেজ। এই পার্টিকুলার ক্ষেত্রে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স হচ্ছে, অর্থাৎ এখানে পোটেনশিয়াল এনার্জিটা তোমার ইভেন হচ্ছে। সেই জন্য এক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো মাস্ট বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। তোমাদের মনে পড়ছে কিনা দেখো, এই প্রবলেমটা যখন সলভ করেছিলাম ওয়েভ ফাংশনগুলো আইটা সাইন না হলে কস দিয়ে যাচ্ছিল, আর এই পার্টিকুলার ক্ষেত্রে সবই তোমার সাইন দিয়ে যাচ্ছিল। তার মানে দেখো তাহলে মানে এটা হচ্ছে জেনারেল থিওরেম যে যদি পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক হয় বা পোটেনশিয়াল এনার্জি ইভেন ফাংশন হয়, তখন ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি। ওই জন্য অনেক প্রবলেম সলভ না করেই কিন্তু তুমি জাস্ট পোটেনশিয়াল এনার্জি ফর্ম দেখে কিছু জিনিস অটোমেটিক্যালি বলতে পারবে। ধরো আমি আর একটা এক্সাম্পল বলছি, ধরো একটা অ্যানহারমোনিক অসিলেটরের কথা বলা হচ্ছে, একটা আরবিট্রারি
একটা অ্যানহারমোনিক অসিলেটরের কথা বলা হচ্ছে। ধরো যার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা ধরে নাও আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স টু দি পাওয়ার 4 পোটেনশিয়াল এনার্জিটা। এবারে এই করসপন্ডিং প্রবলেমটা সলভ করা অনেক কঠিন, তুমি সলভ করতে জানো না বা সলভ তুমি কখনো করেও নি, তবুও এই পার্টিকুলার প্রবলেমটার ওয়েভ ফাংশন নিয়ে কিছু কমেন্ট তুমি করতে পারো। কি কমেন্টটাকে করতে পারো যে এক্ষেত্রেও দেখো তোমার ভি অফ মাইনাস এক্স কিন্তু ভি এক্স এর সঙ্গে সমান হচ্ছে বলে পোটেনশিয়াল এনার্জিটা এখানে পোটেনশিয়াল এনার্জি ইজ সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0 অর ইট ইজ অ্যান ইভেন ফাংশন। এখান থেকে তুমি যেটা বলতে পারছো যে ওয়েভ ফাংশন for this system, for this enharmonic oscillator must belong to a definite parity, মানে সেটা আইদার ইভেন হবে না হলে অড হবে। তাহলে দেখো, তাহলে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে না সলভ করে দেখতে পাচ্ছ, কিন্তু জেনারেল থিওরেমটা হচ্ছে এটা হচ্ছে দেখবে প্যারিটি অপারেটর বলে একটা ব্যাপার আছে, সেই প্যারিটি অপারেটরের যে প্রপার্টি সেখান থেকে এটা বেরিয়ে আসে। ঠিক আছে, তোমাদের প্যারিটি অপারেটর পড়ানো হয়নি, প্যারিটি অপারেটর তোমাদের সিলেবাসে নাই বলে, কিন্তু এমএসসি যখন পড়বে সেখানে প্যারিটি অপারেটর তার প্রপার্টিগুলো বলা হবে, সেখান থেকে একটা জেনারেল কনক্লুশন বেরিয়ে আসবে যে পোটেনশিয়াল এনার্জি যদি ইভেন ফাংশন হয় বা পোটেনশিয়াল এনার্জি ইভেন ফাংশন মানে যেটা বেসিক্যালি সিমেট্রিক অ্যাবাউট দ্য অরিজিন বা এক্স ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে করসপন্ডিং যে ওয়েভ ফাংশনটা মাস্ট বিলং টু ডেফিনাইট প্যারিটি, অর্থাৎ আইদার সে ইভেন হবে না হলে অড হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জেনারেল কমেন্ট তুমি করে দিতে পারো, সেটা হচ্ছে যে যখন তোমার ওয়েভ ফাংশনটা ইভেন এবং অড প্যারিটিতে বিলং করবে, তাহলে if the wave function belong to a definite parity, then ground state must be even. তো গ্রাউন্ড স্টেটটা কিন্তু অবশ্যই ইভেন হবে। ঠিক আছে, ইফ দ্য ওয়েভ ফাংশন বিলং টু ডেফিনাইট প্যারিটি দেন গ্রাউন্ড স্টেট মাস্ট বি ইভেন। আচ্ছা কেন? দেখো, গ্রাউন্ড স্টেট যদি ইভেন না হয়ে অড হতো তাহলে তো একটা নোড থেকে যেত। নোড মানে যেখানে ওয়েভ ফাংশন ভ্যানিশ করে, তাই না? মানে মানে যদি তোমার একটা অড ফাংশন হয় তাহলে কি হবে, যে ধরো এক্স ইকুয়াল টু 0 অ্যাবাউটে একটা আরেকটার দিকে মিরার ইমেজ নয়, তো তাহলে একদিকটা পজিটিভ হলে অন্য দিকটা নেগেটিভ, মানে এক্স ইকুয়াল টু 0 তে কি হবে, একটা নোড থাকবে। আচ্ছা, যার নোড থাকে তার এনার্জি হচ্ছে বেশি হয়, যার নোড থাকে না তার এনার্জি কম হয়। তাহলে গ্রাউন্ড স্টেট তার তো নোডলেস হবে, গ্রাউন্ড স্টেটে কখনো নোড থাকতে পারে না। এই সেই ধরনের কমেন্ট আমি অনেক আগেই করেছি, গ্রাউন্ড স্টেট নোড থাকতে পারে না। কিন্তু গ্রাউন্ড স্টেট ফাংশনটা যদি অড ফাংশন হতো তার একটা নোড থেকে যেত, সেক্ষেত্রে গ্রাউন্ড স্টেটটা কিন্তু সবসময় ইভেন হবে। তাহলে দেখো, গ্রাউন্ড স্টেটটা ইভেন হলো, তারপরে ইভেনের পরে অড, আবার ইভেন, আবার অড, আবার ইভেন, আবার অড, এইরকম ভাবে কিন্তু তোমার চলবে। খেয়াল রাখবে এখানে, তাহলে ওয়েভ ফাংশন তার যদি সে যদি একটা ডেফিনেট প্যারিটি থাকে, তাহলে ওয়েভ ফাংশন এক্ষেত্রে যে গ্রাউন্ড স্টেট হবে, গ্রাউন্ড স্টেটটা সবসময় ইভেন হবে, কারণ গ্রাউন্ড স্টেটে কোনো নোড থাকা চলবে না। আর যদি গ্রাউন্ড স্টেট তুমি যদি ইভেন অড বলে দাও, তাহলে তার অটোমেটিক একটা নোড এসে যাচ্ছে, তাই না? আমি ধরো একটা ফাংশনের কথা বলছি, তাহলে যদি একটা অড ফাংশন হয় তাহলে এরকম দেখতে যদি হয়, তাহলে এটাকে এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ, তো তবে তো এটা এর অ্যাবাউটে অড ফাংশন মানে এরকম দেখতে করে, তাহলে একদিকটা পজিটিভ একদিকটা নেগেটিভ, মানে হচ্ছে একটা জায়গায় এখানে তোমার সেটা 0 হচ্ছে, তারপর নোড থেকে গেল, সেটা সম্ভব নয়। তার বদলে যদি এরকম হতো, ধরো কিছু একটা ধরো এরকম যদি কিছু একটা হয়, হ্যাঁ, এক্স ইকুয়াল টু 0 ধরো এখানে, হ্যাঁ, তার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে, দেখো এটা ইভেন ফাংশন, এটা অড ফাংশন, তাহলে এই এটা যে ইভেন, এটা যে অড, তাহলে গ্রাউন্ড স্টেট অড হয়ে গেলে এই জায়গায় নোড থেকে যাচ্ছে, এটা নোড, আর নোড থেকে গেলে তার এনার্জি বেশি হয়ে যায়। সেখানে গ্রাউন্ড স্টেট নোড থাকা চলবে না, গ্রাউন্ড স্টেট নোড থাকা চলবে না, মানে গ্রাউন্ড স্টেট তোমার ইভেন হতে হবে। ঠিক আছে, এটা একটা জেনারেল কমেন্টের মধ্যে পড়ে, এবং হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রেও আমি কিন্তু সেই একই রকমের সিচুয়েশনটা দেখতে পাবো। এইটা এটা মাথায় রাখা। আচ্ছা, আর একটা জেনারেল কমেন্ট একটুখানি করে দেওয়া ভালো, সেটা হচ্ছে আমি নোড সংক্রান্ত, যে গ্রাউন্ড স্টেট নোডলেস হয়, গ্রাউন্ড স্টেট কোনো নোড থাকে না। 2 নম্বর হচ্ছে তোমার
nth energy level has n-1 node, হ্যাঁ, মানে nth এনার্জি লেভেল হ্যাজ n-1 নোড। ধরো সেকেন্ড এক্সাইটেস্ট এর থার্ড এনার্জি লেভেল হচ্ছে, মানে এন আমাদের কোয়ান্টাম নাম্বার এখানে তো কোয়ান্টাম নাম্বার 0 থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমি যদি nth এনার্জি লেভেল বলি, ধরো 4 নম্বর এনার্জি লেভেলটা, 4 নম্বর এনার্জি লেভেলে নোডের সংখ্যা হবে 4 - 1 অর্থাৎ 3 হবে। তাহলে হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে যেহেতু 0 থেকে শুরু, যদি কোয়ান্টাম নাম্বারটা তোমার n হয় তাহলে নোডের সংখ্যাও এখানে তোমার n হবে। আমি এখানে এই nটা আর কোয়ান্টাম নাম্বার n আমি মেলাচ্ছি না, কিন্তু আমি বলছি যে nth এনার্জি লেভেল। তাহলে তুমি ধরো আমি যদি মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তো 0 থেকে স্টার্ট হচ্ছে nটা, তাহলে গাউন স্টেট ফার্স্ট এক্সাইটেড, সেকেন্ড এক্সাইটেড, থার্ড এক্সাইটেড, ফোর্থ এক্সাইটেড ইত্যাদি ইত্যাদি। তাহলে যখন আমি বলছি যে তোমার ফিফথ এনার্জি লেভেল মানে কিন্তু তোমার যার প্রিন্সিপাল মানে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বারটা কিন্তু 4, ঠিক আছে? তাহলে ফিফথ এনার্জি লেভেলের নাম্বার অফ নোডস কত হবে? 5 - 1 অর্থাৎ 4। তাহলে এই পার্টিকুলার কোয়ান্টাম নাম্বারও যে নোডের সংখ্যাটা তোমার একই হবে। nth এনার্জি লেভেল হ্যাজ n-1 নোড। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোড সংক্রান্ত এটা। আচ্ছা, এবারে এক্সেপ্ট দ্য গ্রাউন্ড স্টেট, nth level has one node in between two successive nodes of the n+1 level। মানে n+1 লেভেলে, ধরো সেকেন্ড লেভেলে দুটো নোড যদি থাকে, সেকেন্ড লেভেল মানে আমি সেকেন্ড এনার্জি লেভেলে বললে ভুল হবে, তার আগেরটা ধরো লেটসে থার্ড এনার্জি লেভেলে যদি দুটো নোড থাকে, তাহলে সেকেন্ড এনার্জি লেভেলে ওই দুটো নোডের মাঝে একটা নোড থাকবে। বা তার ফোর্থ এনার্জি লেভেলে যদি তোমার 3টে নোড থাকে, তাহলে প্রথম দুটো নোডের মাঝে একটা নোড থাকবে, তারপরে দুটো নোডের মধ্যে একটা নোড থাকবে n=3। এটা বলা হচ্ছে যে এক্সেপ্ট দ্য গ্রাউন্ড স্টেট nth লেভেল হ্যাজ nth লেভেল মানে nth এনার্জি লেভেল হ্যাজ ওয়ান নোড ইন বিটুইন টু সাকসেসিভ নোডস অফ দ্য n+1 লেভেল। এইটা। আর এখানে 4 নম্বর একটা পয়েন্ট হচ্ছে যে এনার্জি ইনক্রিজেস উইথ ইনক্রিজিং নোডস, ইনক্রিজেস উইথ ইনক্রিজিং নোড। এটা একটা এই নোট সংক্রান্ত জেনারেল কমেন্ট। এগুলো তোমার হারমোনিক অসিলেটরের জন্য স্পেশাল কমেন্ট না, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এগুলো ইউজড হচ্ছে, আমি সেটা দেখাবো। মানে আমি যেমন এখানে প্রথমে দেখালাম হারমোনিক অসিলেটরের ওয়েভ ফাংশন ইভেন বা অড হচ্ছে। এবার এই স্পেসিফিক হারমোনিক অসিলেটরের কথা না ভেবে যদি জেনারেল ডিসকাশনের মধ্যে যাই, তাহলে তুমি দেখতে পাবে যে পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক হয় বা ইভেন ফাংশন হয়, তাহলে ওয়েভ ফাংশনগুলো ইভেন না হলে অড এই প্যারিটিতে ভাঙবে। তারপর আমি যেটা বললাম যে সবসময় যদি ওয়েভ ফাংশনগুলো ইভেন অড প্যারিটিতে ভাঙে, তাহলে গ্রাউন্ড স্টেটটা সেটা কিন্তু নোডলেস হতে হয়, কিন্তু গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন ইভেন ফাংশন হবে। আচ্ছা, বিভিন্ন এনার্জি লেভেলের নোড সংক্রান্ত যে জেনারেল ডিসকাশন গুলো সেটা আমি বললাম যে কোথায় কতগুলো নোড থাকবে। আর ফাইনালি যেটা হচ্ছে যে এক্ষেত্রে ওয়েভ ফাংশনস আর নন ডিজেনারেট, ওয়েভ ফাংশন আর নন ডিজেনারেট। ওয়েভ ফাংশনগুলো হচ্ছে নন ডিজেনারেট, মানে এটা তো ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, বুঝতে হবে এটা তো ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। তাহলে আমরা আবার একটা নন ডিজেনারেসি থিওরেম আছে। নন ডিজেনারেসি থিওরেম কি বলে? যদি তোমার পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হয় এবং ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে, তাহলে কিন্তু ওয়ান ডাইমেনশনে কখনো নোড থাকতে পারে না। মানে এই যে এই ওয়েভ ফাংশন আর নন ডিজেনারেট ইন ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। ওয়ান ডাইমেনশনাল প্রবলেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশন আর নন ডিজেনারেট কখন না, হোয়েন potential energy Vx is non-singular মানে কোথাও potential energy ইনফিনিটি হয়ে যাচ্ছে না, নন সিঙ্গুলার, অ্যান্ড ওয়েভ potential energy নন সিঙ্গুলার, অ্যান্ড ওয়েভ ফাংশন psi x must vanish at প্লাস মাইনাস ইনফিনিটি, অর্থাৎ নর্মালাইজেবল ওয়েভ ফাংশন হবে যদি পোটেনশিয়াল এনার্জিটা নন সিঙ্গুলার হয় এবং ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে, তখন ওয়ান ডাইমেনশনে কখনো
ডিজেনারেসি থাকতে পারে না। তার মানে এবারে এই হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এই প্রপার্টিটা হোল্ড হচ্ছে। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কোথাও তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে না, আর ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে। কারণ দেখো না, প্রত্যেক ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনগুলো লিখেছিলাম একটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 পার্ট ছিল। এই এক্স যখন খুব বড় হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ারটা জিরোর দিকে যাবে, যেহেতু সেখানে ওয়েভ ফাংশনটা প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করবে। তাহলে ওয়েভ ফাংশন যদি প্লাস মাইনাস ইনফিনিটিতে ভ্যানিশ করে এবং পোটেনশিয়াল এনার্জি যদি নন সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু তোমার ওই ওয়ান ডাইমেনশনে কখনো ডিজেনারেসি থাকতে পারে না, কিন্তু এখানে কোনো ডিজেনারেসি থাকবে না। তাহলে দেখো এখানে আমি কতগুলো জেনারেল কমেন্ট করে দেখে জেনারেল কমেন্টগুলো ভালো করে মনে রাখবে। তাহলে একটা হচ্ছে এইটা বলা হলো, একটা হচ্ছে এইটা বলা হলো, এখানে নোট সংক্রান্ত কিছু কমেন্ট করা হলো, আর ডিজেনারেসি নিয়ে কোনো কমেন্ট করা হলো। এগুলো হচ্ছে জেনারেল ডিসকাশনের মধ্যে পড়ে আর কি। আচ্ছা, এবারে স্পেসিফিক্যালি আমি হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশন নিয়ে কথাবার্তা বলি। তাহলে হারমোনিক অসিলেটর ওয়েভ ফাংশনকে এই প্রপার্টিগুলোকে মাথায় রেখে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাকে দেখছি আর কি। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ওয়েভ ফাংশন, গ্রাফিক্যাল representations of wave function। আচ্ছা, এক্ষেত্রে এটা কি করবে জানো তো, এটা প্রথমে তুমি এই ওয়েভ ফাংশনগুলোকে আঁকার জন্য ওয়েভ ফাংশন আঁকার জন্য প্রথমে না, এই যে তোমার মানে পোটেনশিয়াল এনার্জিটাকে আগে এঁকে ফেলো। এখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটাকে প্রথমে এঁকে নিলাম। এখানে আমি প্লট করব হচ্ছে সাইন এক্স কে। এটা যে এক্স ইকুয়াল টু 0, এটা এদিকে তোমার মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এদিকে যে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে বিভিন্ন এনার্জি লেভেলগুলো একটুখানি বলে নিই, মানে এটা পরে বলার ইচ্ছে ছিল। আচ্ছা, আমি পরের পাতায় লিখে দিচ্ছি একটুখানি। মানে দেখো, এখানে এনার্জি আইগেন ভ্যালু যেটা হয় না, এনার্জি আইগেন ভ্যালু এক্সপ্রেশনটা বেরোয় হচ্ছে ই এন ইকুয়াল টু এন প্লাস হাফ এইচ প্লাস ওমেগা, অথবা তুমি লিখতে পারো ইএনটা এন প্লাস হাফ এইচ নিউ। দেখো এইচ ক্রস মানে এইচ ওভার 2 পাই, আর ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ যদি বসাও 2 পাই কেটে যাবে, সেখানে এইচ ক্রস ওমেগা দিয়েও লিখতে পারো, এইচ নিউ দিয়েও তুমি লিখতে পারো। ঠিক আছে, যেখানে ওমেগাটার মানে তোমাকে বলা হয়েছে, মানে যেখানে ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম হয়, অথবা নিউটা হচ্ছে 1/2 পাই রুট ওভার অফ কে বাই এম হয়। এখানে এন এর ভ্যালুটা হচ্ছে 0, 1, 2, 3 ডট 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 ডট। এটা আমি এনার্জি নিয়ে এখানে 2-4টে কথাবার্তা একটুখানি বলে নিই, কারণ এখানে যখন আমি ছবিগুলোকে আঁকবো তখন এই বিভিন্ন এনার্জি লেভেলগুলো একটু এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এখানে এই যে এন এর ভ্যালু যদি তুমি 0 বসাও, ঠিক আছে, তাহলে এনার্জিটা বেরোলো হাফ এইচ কস ওমেগা বা হাফ এইচ নিউ। এইটা তোমার 0 পয়েন্ট এনার্জি, 0 পয়েন্ট এনার্জি হুইচ ইজ নন জিরো। মানে মিনিমাম পসিবল এনার্জি যেটা হতে পারে সেটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি, সেটা এখানে নন জিরো হচ্ছে। আচ্ছা, এন ইকুয়াল টু 1 বসালে এনার্জিটা কত বেরোচ্ছে, না 3/2 এইচ কস ওমেগা। এন ইকুয়াল টু 2 বসালে এনার্জিটা বেরোচ্ছে কত তোমার 5/2 এইচ কস ওমেগা। এন ইকুয়াল টু 3 বসালে এনার্জিটা বেরোচ্ছে 7/2 এইচ কস ওমেগা অ্যান্ড সো অন। এইরকমভাবে তোমার বেরোচ্ছে। এবং পরিষ্কার দেখো, দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ যদি তুমি দেখো,
স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস, এটা যদি ক্যালকুলেট করো, ধরো এন থেকে n+1 লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপটা সেটা কত হবে, এখানে যদি তুমি বসাও তাহলে প্রথমে ই n+1 মাইনাস ইএন, এটা হচ্ছে n+3/2 h cos ওমেগা মাইনাস n+12 h cos ওমেগা, এটা জাস্ট সিম্পলি তোমার h cos ওমেগা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস হচ্ছে তোমার h cos ওমেগা হয়ে যাচ্ছে, সেখানে এনার্জি লেভেলস এর ইকুইভ্যালেন্ট, মানে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এনার্জি লেভেলস আর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এনার্জি লেভেলস কিন্তু ইকুইভ্যালেন্ট হচ্ছে, ঠিক আছে। এটা আর এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কতগুলো স্পেসিফিক ভ্যালুজ অফ এনার্জি যেহেতু অ্যালাউড, সেখানে এনার্জি ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ইজ কোয়ান্টাইজ, এটা দেখতে পেলো এনার্জি লেভেলগুলো ইকুইভ্যালেন্ট হলো। এই কতগুলো ইনফরমেশন জাস্ট আমি এখান থেকে পেয়ে গেছি, সেই ইনফরমেশনগুলো একটুখানি আমি এখানে কাজে লাগাচ্ছি। তো দেখো, তাহলে যদি আমি এখানে বিভিন্ন এনার্জি লেভেলগুলোকে লিখি, ধরো আমি প্রথমে এইটা ধরে নাও তোমার, এটা ধরে নাও গ্রাউন্ড স্টেটের এনার্জি, সেটা হচ্ছে হাফ h cos ওমেগা। তারপরে E1 সেটা হচ্ছে 3/2 h cos ওমেগা। তারপরে তোমার হয়ে যাচ্ছে E2টা, সেটা হচ্ছে 5/2 h cos ওমেগা। তারপর E3 হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 7/2 h cos ওমেগা। দেখো এইরকম ভাবে এগোচ্ছে, এবং যেটা কথা দেখো, এই যে প্রথম এনার্জিটা হাফ h cos ওমেগা, তারপরে বাকি যে এনার্জি গ্যাপগুলো তারা এক্স্যাক্টলি সব সমান সমান করে হচ্ছে। এটা আমি এখানে এনার্জি লেভেলগুলোকে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এবারে এই এনার্জি লেভেলগুলোর উপরে আমি ওয়েভ ফাংশনগুলোকে লিখবো আর কি। প্রথমে ψ0, ψ1, ψ2 সবার জন্য আমি জাস্ট এটা লিখবো, মানে এখানে যেটা যেটা প্লট করবো সেটা ধরো ψ0টাকে প্লট করবো, এটা ψ1টাকে প্লট করবো, এখানে ψ2টাকে প্লট করবো, এখানে ψ3টাকে প্লট করবো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আর আমি ছবিটাকে পরে আঁকছি। আর এই পাশাপাশি দুটো ছবি আঁকবো, যেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ওয়েভ ফাংশন আর তার পাশে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, সেখানে সাইন এক্স কে প্লট না করে সাইন এক্স তার মডিউলার স্কোয়ারটাকে প্লট করতে হবে। অর্থাৎ বেসিক্যালি এখানে ওই একই রকম করে তোমাকে একটা ওই একই রকম যদি কপি পেস্ট করতে পারতাম তাহলে তো খুব ভালো হতো। আমি অত ভালো আঁকতে পারিনি, কিন্তু মোটামুটি একটা হয়েছে, আর কাটাকাটি করছি না। হ্যাঁ, ধরো এখানে তোমার বিভিন্ন যে এনার্জি লেভেলগুলো আছে, এই একটা, এই একটা, এই, এই, আচ্ছা এখানে তোমার এই এনার্জি লেভেলগুলো আছে E0 হাফ h cos ওমেগা, E1 3/2 h cos ওমেগা, E2 5/2 h cos ওমেগা, E3 7/2 h cos ওমেগা, এরকম ভাবে তোমার যাচ্ছে। আর এইখানে তোমার ওই যেটা করব, মানে এখানে প্লটটাকে করব সাই এন এক্স মডিউলাস স্কয়ার, মানে প্রবাবিলিটি ডেনসিটি প্লট।
বাঁদিকে হচ্ছে জাস্ট ওয়েভ ফাংশনের প্লট, এদিকে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি প্লট। অর্থাৎ এইটা হচ্ছে ψ0 তার মডিউলাস স্কোয়ার, এইটা হচ্ছে ψ1 তার মডিউলাস স্কোয়ার প্লট করবো, এখানে ψ2 মডিউলাস স্কোয়ারের প্লট করবো। মানে এখানে লিখলে ক্লামজি হয়ে যাবে বলে আমি এখানে লিখছি ψ3 মডিউলাস স্কোয়ার তোমার প্লট করবো। আর একটা লেভেল আমি ইচ্ছা করে টেনে রাখছি, যেটা হচ্ছে এখানে অন্যরকম, সেটা হচ্ছে ধরো একটা অন্য কালি দিয়ে এঁকে রাখি, যে এইটা তোমার এইখানে একটা এনার্জি লেভেল আমি জাস্ট ভেবে রাখছি, এইটা হচ্ছে ই এন, যেখানে এনটা হচ্ছে টেন্স টু ইনফিনিটি, এখানে সাই এন যেখানে এনটা তোমার টেন্স টু ইনফিনিটি। এখানে ঠিক একই রকম করে আর একটা এনার্জি লেভেল আমি এখানে টেনে রাখলাম, যেটা বেসিক্যালি ই এন যেখানে এনটা টেন্স টু ইনফিনিটি, এখানে সাই এন এন টেন্স টু ইনফিনিটি, তার মডুলাস স্কোয়ারটাকে আমি প্লট করবো। তাহলে আমি স্কেলিটনটাকে বললাম, এবারে অ্যাকচুয়ালি ছবিটাতে আমি আসছি। দেখো তাহলে গাউস স্টেট যখন তুমি কনসিডার করছো, গাউস স্টেট ওয়েভ ফাংশনটা কিন্তু গাউসিয়ান ইন নেচার। দেখো এই যে ছবিটা, এইটা এই 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 ধরনের ফাংশনকে বলে গাউসিয়ান ফাংশন। হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওয়েভ ফাংশন হচ্ছে গাউসিয়ান ইন নেচার। দেখো এখানে কি হবে, এক্স ইকুয়াল টু 0 যখন, তার একটা ফাইনাইট ভ্যালু থাকবে, যেটা আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, এটা ইভেন ফাংশন। আর এক্স যখন প্লাস মাইনাস ইনফিনিটিতে যাবে তখন সেটা ভ্যানিশ করবে। তার মানে এটা কি হচ্ছে, দেখো তোমার এখানে হচ্ছে তোমার ছবির নেচারটা তো এরকম দেখতে হবে। এই ছবির নেচারটা ψ0 এক্স হচ্ছে এরকম দেখতে হলে এক্স ইকুয়াল টু 0 তো তার একটা ফাইনাইট ভ্যালু আছে, হ্যাঁ, তারপরে যখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ইনফিনিটিতে যাবে সেটা তখন তোমার ভ্যানিশ করবে। আচ্ছা, তারপরে চলে এসো ψ1 এক্সে। আর ψ1 এক্সে দেখো এখানে একটা এক্স আছে, এখানে ⁻⁻ আলফা এক্স স্কোয়ার বাই 2 আছে। তা প্রথম কথা হচ্ছে অড ফাংশন। আচ্ছা, এবারে যদি তুমি এক্স পজিটিভ দিকটা দেখো, তাহলে প্রথমে এক্স ভ্যালু বাড়ার সাথে মানে একটা পলিনোমিয়াল পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে, তো তাহলে এক্স যখন ছোট হয় তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, এক্স যখন বড় হয় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তাহলে এক্স যখন ছোট সেটা এক্স এর সঙ্গে লিনিয়ারলি বাড়ছে, আর এক্স যখন বড় সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করছে। তাহলে এটা হবে কি না, তোমার এই যে প্রথমে এটা এইখানটা হচ্ছে লিনিয়ারলি বাড়লো, লিনিয়ারলি বেড়ে তারপর সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করছে এটা। আর এদিকেও এটা অড ফাংশন যেহেতু এখন দেখতে হলো, তো এই জায়গাটা যে লিনিয়ারলি বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছে এক্সপোনেনশিয়াল দিকে করছে, আর এটা তার অড ফাংশন বলতে উল্টো দিকে গেল এটা। আচ্ছা, তারপরে ψ2 এ দেখো, এটা দেখো আবার হচ্ছে তোমার কি হচ্ছে, এটা ইভেন ফাংশন হচ্ছে। আচ্ছা, পরিষ্কার দেখো এক্স ইকুয়াল টু যদি 0 বসা তোমার জিনিসটা নেগেটিভ, তারপরে এইখান থেকে যে 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 যখন 0 হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু তোমার মানে 2 আলফা এক্স স্কোয়ারটা ইকুয়াল টু 1, অর্থাৎ এক্সটা হচ্ছে প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 আলফা যখন হয়ে যাচ্ছে, তখন তো দু জায়গাটা ভ্যানিশ করবে। মানে ব্যাপারটা কিরকম, মানে এটা প্রথম ভ্যালুটা নেগেটিভ, নেগেটিভের পরে হচ্ছে এই দিকে এটা ইভেন ফাংশন, দুদিকটা একই রকম হবে, এই দিকে গেল এই দিকে গেল করে কোন জায়গায় 0 হচ্ছে না, যখন তোমার এখানে 1 বাই রুট ওভার 2 আলফা, এক্ষেত্রে মাইনাস 1 বাই রুট ওভার 2 আলফা, তখন কিন্তু দু জায়গায় সেটা ভ্যানিশ করছে, তারপর সেটা বাড়তে থাকতে প্যারাবোলিক্যালি, কিন্তু পুরো বেড়ে যেতে পারবে না। এক সময় পর কি হতে হবে, এক সময় পরে সেটা এক্সপোনেনশিয়ালি তোমার দিকে করে 0-র দিকে যেতে হবে, বা এখানেও ঠিক একই রকম ভাবে তোমার 0 যেতে হবে। তাহলে এই হচ্ছে ছবির নেচারটা। তাহলে এটা এরকম করে হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ψ2টা, মানে এখানে এই যে ছবিটা দেখো তোমার এখানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে এক্স ইকুয়াল টু 0 যখন, তখন জিনিসটা নেগেটিভ, 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 যখন 0 হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 আলফা হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 আলফা হবে, তখন একবার ভ্যানিশ করবে, সেটা আমি দেখিয়েছি। তারপরে তো মানে এক্স স্কোয়ার বাড়লে জিনিসটা বাড়তে থাকে, কিন্তু যখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে সেটা কমতে থাকবে, পরে তোমার ইভেন ফাংশন ওই রকম ভাবে 0 হচ্ছে। আর এই পার্টিকুলার কেসে থাকে এক্স ইকুয়াল টু 0 হলো 0, তারপরে তোমার এক্স এর ভ্যালুটা মানে এখানে কি থাকছে, একটা এক্স থাকছে, এখানে একটা তোমার এক্স স্কোয়ার মাইনাস 1 এই পার্টটা থাকছে আর কি। মানে যেটা হচ্ছে যে যখন তুমি এক্সটা যখন তোমার মানে 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 এক্সটা যখন ছোট রাদার
এক্সটা যখন ছোট হচ্ছে, মানে আমি পজিটিভ দিকটা বলছি, এক্সটা যখন পজিটিভ দিকটা, যে এক্স যখন ছোট হচ্ছে তখন জিনিসটা কিন্তু নেগেটিভ হচ্ছে, এটা মাথায় রাখবে তুমি। কারণ এই দেখো 2α x² - 3, তো তাহলে এক্স যদি ছোট হয় যাতে করে 2α x² 3-এর থেকে ছোট হয়ে যাবে, তখন জিনিসটা নেগেটিভ হবে। মানে ব্যাপারটা কিরকম তাহলে ছবির নেচারটা এরকম দেখো। দেখো প্রথমে এই জায়গাতে 0, জিনিসটা প্রথমে তোমার নেগেটিভ হতে চাইছে, হ্যাঁ, এটা নেগেটিভ হতে চাইছে, তারপর একটা সময় পরে 0 হলো, তারপর পজিটিভ হয়, তারপর সেটা একটা ভ্যানিশ করতে চাইছে। আর এখানে হচ্ছে এইটা তোমার এদিকে গেল, এদিকে গিয়ে এখানে তোমার 0 হয়ে যায়। এই ছবির নেচারটা তো এরকম দেয়। তো দেখো আমি কতগুলো ফাংশন জাস্ট তোমার আঁকলাম এখানে। আর n টেন্ডস টু ইনফিনিটি হলে তার একটা আরবিট্রারি ফাংশন হবে, সেটা ইভেন না হওয়ার তার উপরে নির্ভর করে, সেটা আর এখানে আমি তোমাকে দেখাচ্ছি না। এটা তাহলে এইটা হলো ওয়েভ ফাংশনের ছবি। তাহলে এই ওয়েভ ফাংশনের ছবিতে যে ফিচারগুলো অ্যাকচুয়ালি দেখার কথা, দেখো যে পরিষ্কার n = যখন 0, 2, 4 এসব হচ্ছে, তখন সাই nx হচ্ছে তোমার ইভেন ফাংশন হচ্ছে। আর যখন n এর ভ্যালুটা 1, 3, 5 হচ্ছে, তখন সাইন এক্সটা হচ্ছে তোমার অড ফাংশন হচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, নাম্বার অফ নোডস দেখো, ground state has 0 নোড, মানে ground state কোনো নোড নেই, তুমি দেখতে পাচ্ছ। ground state মানে সাই 0, এটা ground state এভাবে কথায় না লিখে এইভাবে লিখে। সাই 0 হ্যাজ 0 নোড। সাই 1x এর ক্ষেত্রে কি হচ্ছে, হ্যাজ 1 নোড। দেখো এক্ষেত্রে কোথাও ভ্যানিশ করেনি, এই জায়গায় ভ্যানিশ করেছে, তাহলে একটা নোড হলো। সাই 2x যখন দেখছো, হ্যাজ 2 নোডস। সাই 3x যখন তুমি দেখছো, হ্যাজ 3 নোডস। এটা দেখতে দেখো, এই যে n = যখন 3, তখন দেখো এই দেখো এখানে একটা নোড, এখানে একটা নোড, এখানে একটা নোড, এক্ষেত্রে একটা নোড, এখানে একটা নোড, এটা এখানে নোড। নোডের সংখ্যাটা বুঝতে পারছো। এবং আরেকটা যেটা বলেছেন, দেখো গ্রাউন্ড স্টেট নোড ডেস্ট বলেইছি। আচ্ছা, এবারে দেখো এই যে n = 2 তে দুটো নোডের মাঝে n = 1 এ একটা নোড আছে। n = 3 এর এই যে দুটো নোড, সে দুটোর মাঝে হচ্ছে n = 2 তে একটা নোড, আবার এইখানে দুটো নোড, তার মাঝে দেখ একটা নোড আছে। তা নোড সংক্রান্ত যে কথাগুলো বলেছিলাম সেটা তুমি এখানে বুঝতে পারছো। আর গ্রাউন্ড স্টেট যে ইভেন ফাংশন, সেটা তুমি দেখতে পেলে। এই যে গ্রাউন্ড স্টেটটা দেখো ইভেন ফাংশন, যে n = 0 যখন সেটা গ্রাউন্ড স্টেট, সেটা তোমার ইভেন ফাংশন। তাহলে ওয়েভ ফাংশনে এই ইম্পর্টেন্ট ফিচারগুলো তুমি দেখতে পাচ্ছ। আরো দু একটা ইম্পর্টেন্ট ফিচার আছে, সেটা আমি পরে বলছি। মানে যেটা মানে মানে বলেই দিতে পারি যে দেখো এক্ষেত্রে এই যখন গ্রাউন্ড স্টেট, যখন যেখানে তোমার গ্রাউন্ড স্টেটে যদি কনসিডার করি, তুমি গ্রাউন্ড স্টেটে এইটা তো এই যে দুটো, এটা যদি প্লাস a0 বলো, এটা যদি মাইনাস a0 বলো, এটা তো টার্নিং পয়েন্ট, যেখানে পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি ইন্টারসেক্ট করে, সেগুলো টার্নিং পয়েন্ট দেয়। তাহলে এইটা মাইনাস a0 তে টার্নিং পয়েন্ট, প্লাস a0 তে টার্নিং পয়েন্ট গ্রাউন্ড স্টেটের জন্য। এবার খেয়াল করে দেখো, ওয়েভ ফাংশন কিন্তু টার্নিং পয়েন্টে 0 হয়নি, তার বদলে ওয়েভ ফাংশনটা দেখো এই এর বাইরেও কিছুটা চলে গেছে, এদিকে এই যে এদিকে কিছুটা চলে গেছে। আর এক্ষেত্রেও দেখো এদিকেও কিন্তু বাইরে কিছুটা কিন্তু তোমার চলে গেছে। এটা মানে যেটা হচ্ছে, যেটা কথা যে মানে ক্লাসিক্যালি টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা 0। তাহলে টার্নিং পয়েন্টে তার ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে যাওয়ার কথা, তার ডান দিক বা বাঁ দিকে কিন্তু তোমার ওয়েভ ফাংশনটা থাকার কথা না, এইটা। কিন্তু এক্ষেত্রে দেখো তুমি আছে, এবং সেটা প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রেই সত্যি। n = 1 যখন করবে, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। দেখো টার্নিং পয়েন্টের বাইরে ওয়েভ ফাংশনটা গেছে কিছুটা, এক্ষেত্রে দেখো টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু ওয়েভ ফাংশনটা কিছুটা তোমার গেছে। এবং এই যে পার্টিকুলার পয়েন্টটা আরো বেশি ইম্পর্টেন্ট যখন তুমি প্রবাবিলিটি ডেনসিটি ক্যালকুলেট করবে। আচ্ছা, প্রবাবিলিটি ডেনসিটি ক্যালকুলেট করলে গ্রাউন্ড স্টেটটা তোমার ওই একই রকমের দেখতে, শুধু শার্পনেস গুলো একটুখানি অন্যরকম হয়ে গেল। দেখো এক্ষেত্রে দেখো পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ, এই গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে তোমার বাইরে পাওয়ার একটা সম্ভাবনা তোমার আছে। এটা যদি x = 0 বলো, গ্রাউন্ড স্টেটের জন্য এই দুটো হচ্ছে তোমার টার্নিং পয়েন্ট। ধরে নাও এটা প্লাস a0, এটা মাইনাস a0, মানে যেখানে পোটেনশিয়াল এনার্জি এবং টোটাল এনার্জি কাট করেছে, টার্নিং পয়েন্টের বাইরেও কিন্তু তাকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। আচ্ছা, এবারে এক্সাইজ টেস্টের ছবিগুলো প্রথমে বুঝে নাও, তারপরে আমি তার বাইরে পাওয়ার সম্ভাবনাটাকে ক্যালকুলেট করে দেখব। আচ্ছা, এবারে তারপরে দেখো যখন তুমি ফার্স্ট এক্সাইজ টেস্টে যাচ্ছ, ওয়েভ ফাংশনটা যখন স্কোয়ার হয়ে যাচ্ছে,
প্রথম কথা হচ্ছে নেগেটিভ কিছু থাকবে না, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এই পার্টটা যদি স্কোয়ার করে দাও, দেখো এটা এখন ইভেন ফাংশন হয়ে যাবে, মানে এটা যদি স্কোয়ার করে ফেলো তাহলে কিন্তু এটা এক্স স্কোয়ার হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার হয়ে গেল এইটা। তাহলে প্রথমটাকে এটা এক্স এর মতো যাচ্ছিল, এখন কিন্তু ওটা এক্স স্কোয়ারের মতো যাবে এবং সেটা নেগেটিভ বলে কিছু হবে না। তার মানে এই ছবিটা কেমন হবে, যেখান থেকে তোমার এই প্যারাবোলিক্যালি এই গেল একটা ম্যাক্সিমামে পৌঁছালো, পৌঁছে তারপর জিরোর দিকে যাচ্ছে, যেতে এই ম্যাক্সিমামে পৌঁছালো, তারপর সেটা জিরোর দিকে যাচ্ছে। এই তো দেখো এইটা হচ্ছে তোমার আচ্ছা। তারপরে দেখো যখন তুমি এইটা এইটা কনসিডার করছো, আচ্ছা ছবি থেকেই বলে দিই। তারপরে দেখ এক্ষেত্রে এই যে কোথাও নেগেটিভ কোথাও পজিটিভ, কিন্তু যখন ওয়েভ ফাংশন স্কোয়ার করবে সবটাই পজিটিভ হয়ে যাবে। তার মানে যেটা দাঁড়াচ্ছে এইটা, এই যে নেগেটিভটা পজিটিভ দিকে চলে গেল, জিরোটা যেমন আছে থাকলো, এই হলো এই হলো। এবং মাঝের থেকে পরের হাইটগুলো একটু বেশি করে আমি ইচ্ছা করে এঁকেছি, মানে বাস্তবে একটু বেশি হয় আর কি সেখানে। দেখা যাচ্ছে বাইরে পাওয়ার একটা সম্ভাবনা পাচ্ছ। আচ্ছা তারপরেরটা যখন দেখবে এখানে জিরো, তারপরে এইটা একটা ম্যাক্সিমা পেলে, এইখানে আর একটা ম্যাক্সিমা পেলে, এদিকে একই রকম করে একটা ম্যাক্সিমা পেলে, একটা ম্যাক্সিমা পেলে। হ্যাঁ, মাঝের ম্যাক্সিমা দুটো ছোট, পরের ম্যাক্সিমা গুলো কিন্তু বড়, মানে হাইটটা বেশি। দেখো বাইরে পাওয়ার তুমি একটা সম্ভাবনা তুমি আবার সেই পাচ্ছ। তাহলে দেখো, তাহলে যখন প্রবাবিলিটি ডেনসিটি করবে, আচ্ছা ওয়েভ ফাংশনের ক্ষেত্রে যেটা হচ্ছে ওয়েভ ফাংশন পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি অলওয়েজ পজিটিভ। মানে এখানে এখানে বলা ভালো যে ওয়েভ ফাংশনের ক্ষেত্রে সাইন এক্স ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, মানে কিছু রিজিয়নে পজিটিভ কিছু রিজিয়নে নেগেটিভ, কিন্তু প্রবাবিলিটি ডেনসিটি সাইন এক্স মডুলাস স্কোয়ার এটা অলওয়েজ কিন্তু গ্রেটার ইকুয়াল টু জিরো, এটা কখনো নেগেটিভ হতে পারে না। মানে প্রবাবিলিটি ডেনসিটি তো কোনোভাবেই কখনো নেগেটিভ হতে পারছে না। আর এখানে ছবিগুলো সবসময় ইভেন হবে। হ্যাঁ, মানে মানে সাইন এক্স মডুলাস স্কোয়ার যেটা, এটা হচ্ছে অলওয়েজ ইভেন অর সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু জিরো, ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে দুদিকটা সিমেট্রিক হচ্ছে। এটা নোডের সংখ্যা টংখ্যা তো অ্যাজ ইউজুয়াল, দেখো মানে নোড মানে প্রবাবিলিটি ডেনসিটি জিরো, ওয়েভ ফাংশন ভ্যানিশ করতে মানে প্রবাবিলিটি ডেনসিটি জিরো হচ্ছে। তো দেখো ছবিগুলো এইরকম ভাবে তুমি বুঝলে, ঠিক আছে এটা। আচ্ছা এবারে তুমি প্রথমে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে কম্পেয়ার করো। দেখো যেটা হচ্ছে যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কিন্তু ডিফার করছে। তার মানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ছবি আমি আগের দিন এঁকে দিয়েছিলাম। এখন হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, is different from the classical probability distribution. Quantum mechanical probability distribution is different from the classical probability distribution. ঠিক আছে, এটা তুমি দেখছো। মানে ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি ক্লাসিক্যালি কি দেখেছিলে, তাহলে মানে ফর ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর probability density is minimum at the equilibrium position। আগের দিনের ছবিটা একটু মনে করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। ইজ মিনিমাম
at the equilibrium position and it increases as we approach towards the turning point. For classical linear simple harmonic oscillator, probability density is minimum at the equilibrium position and increases as it approach towards the turning point. ঠিক আছে, এটা টার্নিং পয়েন্টের দিকে যখন যাচ্ছে ওটা তখন তোমার ইনক্রিজ করছে। ঠিক আছে, আচ্ছা, ফর কোয়ান্টাম linear simple harmonic oscillator, if we consider the ground state, তুমি কি দেখতে পাচ্ছ গ্রাউন্ড স্টেটের জন্য দেখো ইকুইলিব্রিয়াম পজিশনে সেটা হচ্ছে ম্যাক্সিমাম। as we consider the ground state, probability density is maximum at the turning points, and it gradually decreases as we approach towards the টার্নিং পয়েন্ট। তো তুমি টার্নিং পয়েন্টের দিকে যাবো কি হচ্ছে ওটা দেখো গ্র্যাজুয়ালি তোমার ডিক্রিজ হচ্ছে, মানে জাস্ট অপোজিট হচ্ছে, মানে মোদ্দা কথা হচ্ছে দুটো আলাদা হচ্ছে। আর ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেন ওরকম দেখতে সেটা আমি অলরেডি আগে আলোচনা করেছিলাম। হ্যাঁ, সেখানে এটা আর তোমার করছি না, মানে এটা তোমার কি বলবো তোমার মানে আর এখানে আর ছবি চোখে দেখাচ্ছি না। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যেটা যে হ্যাঁ বলো। কোথায় লিখে ম্যাক্সিমাম, ও সরি, মানে অন্য মাস হয়ে গেছে। at the equilibrium position, maximum the equilibrium position and it gradually decreases as approach towards the turning point. At equilibrium position, and it gradually decreases as we approach towards the turning point. দেখো এখানে তুমি দেখতে পেলে ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়াম পজিশনটা ম্যাক্সিমাম, এবার যত টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে সেটা কমছে, কমে আলটিমেটলি জিরোর দিকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো যেটা কথা যে তুমি ছবির নেচারটা দেখো যে প্রথমে একটা ম্যাক্সিমা ছিল, তারপর দুটো ম্যাক্সিমা, তারপর তিনটে ম্যাক্সিমা, এবং মাঝের ম্যাক্সিমাগুলো কমে যাচ্ছে, হাইটটা সাইডের ম্যাক্সিমাগুলো বেড়ে যাচ্ছে। তাই এইভাবে চলতে করতে যদি তুমি মানে মানে অনেকটা এতে যাও, মানে মানে কোয়ান্টাম নাম্বারটা যদি তুমি খুব হাই করো দাদা, মানে আমি কোয়ান্টাম নাম্বারটা যদি খুব হাই করো, হ্যাঁ কোয়ান্টাম নাম্বারটা যদি তুমি খুব হাই করো যে n টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন কি হচ্ছে দেখো, তখন ছবির নেচারটা হচ্ছে এরকম হয়ে যায় যে এই তোমার টার্নিং পয়েন্টের কাছে এইটা হচ্ছে তোমার অনেকটা বেশি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে তারপরে জিনিসটা তোমার কমতে থাকছে কমে ঠিক এখানেও ঠিক একই রকম ভাবে আর এরকম টাইপের একটা প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ। মানে দেখো এই যে প্যাটার্নটা হচ্ছে কিছুটা ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে যেমন প্যাটার্ন হয় সেরকম দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এই যে প্যাটার্নটা তৈরি হচ্ছে, এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে তোমার ক্লাসিক্যালি যে প্যাটার্নটা, এটা হচ্ছে ক্লাসিক্যাল পি প্রবাবিলিটি ডেন্সিটি ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে যেমন দেখতে হয়, দেখো সেই রকমের একটা প্যাটার্ন তুমি দেখতে পাচ্ছ এটা। ঠিক আছে, এটা তার মানে এটা কথা যে যে কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাবে তখন কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল অসিলেটরের মতো হয়ে যাবে। মানে when quantum number n tends to infinity, then quantum mechanical
probability distribution becomes very similar to classical probability distribution. So this is a consequence of Bohr's correspondence principle. যে বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল এখানে তোমার স্যাটিসফাইড হচ্ছে সেটাকে দেখা যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আলাদা, কিন্তু সেই কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো হয়ে যাচ্ছে, তখন কোয়ান্টাম নাম্বারটা খুব হাই হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা এটি বোঝার দরকার আছে। ঠিক আছে, এটা এই জায়গাটা বুঝতে পেরেছো? কোনো অসুবিধা আছে? হচ্ছে? ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখো, সেটা হচ্ছে যে ওই ছবি থেকে তুমি বুঝতে পারছো যেটা, যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে তোমার কিন্তু পার্টিকেলকে পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সেই ফেনোমেননটাকে বলা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং জিনিসটা কি হচ্ছে, যেমন হারমোনিক অসিলেটরের কনটেক্সটে যদি তুমি দেখো, তাহলে ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটর যদি হয়, টার্নিং পয়েন্টে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে গেছে, তার বাইরে পার্টিকেলকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এই পার্টিকুলার কাছে তুমি পেতে পারছো। তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ফেনোমেননটা হচ্ছে যে যে there is a finite probability of finding the electron. There is a finite probability of finding the electron not finding the particle outside the classical turning point. There is a finite probability of finding the particle outside the classical turning point. ঠিক আছে, মানে এমনিতে there is a finite probability of finding the particle outside the classically accessible region, বা probability of finding the particle in the classical inaccessible region, সেটা যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। হারমোনিক অসিলেটরের কনটেক্সটে হচ্ছে there is a finite probability of finding the particle outside the classical turning point, যেটা ক্লাসিক্যালি থাকার কথা না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি থাকতে পারছে। আচ্ছা, এবং সেটা ছবি থেকে পরিষ্কার দেখো, ওয়েভ ফাংশনটা কিন্তু টার্নিং পয়েন্টগুলোতে ভ্যানিশ করেনি, তারা ভ্যানিশ করতে চাইছে প্লাস মাইনাস ইনফিনিটিতে, কিন্তু টার্নিং পয়েন্টের বাইরে তাকে পাওয়ার একটা সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তুমি হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে যদি টার্নিং পয়েন্টের বাইরে তাকে পাওয়ার একটা সম্ভাবনা তুমি মানে কতখানি পাচ্ছ যদি দেখার চেষ্টা করো, তাহলে আমি সেটা দেখতে চাইছি যে ফর গ্রাউন্ড স্টেট probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্ট যদি তুমি দেখো, probability of finding the particle outside the classical turning point তুমি যদি দেখো, সেটা কি হবে, আমি পি সেটা হচ্ছে মড এক্সটা যখন গ্রেটার দেন মড এ, যেখানে এটা হচ্ছে ধরে নাও টার্নিং পয়েন্টটা। হ্যাঁ, তাহলে যখন এক্সটা প্লাস এক্সের থেকে বেশি বা মাইনাস এর থেকে কম, মানে এক্সটা যখন প্লাস এর থেকে ডান দিকে বা মাইনাস এর থেকে বাঁ দিকে, তখন আমি দেখতে চাইছি সেইটা, সেটা কি হবে, সেটা দেখো টোটাল প্রবাবিলিটি 1, সেখান থেকে তুমি বাদ দাও এই মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে যে পাওয়ার প্রবাবিলিটিটা, সেটাকে বাদ দাও তুমি, সেটা কত হবে, এটা সাই 0 x মডিউলাস স্কোয়ার ডিএক্স, এই পার্টটাকে বাদ দিতে হবে। মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে থাকার সম্ভাবনা তো এইটা, এটা বাদ দিলে তাছাড়া যে 1 মাইনাস এটাকে 2 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে a সাই 0 x তার মডিউলাস স্কোয়ার ডিএক্স, তার কারণ দেখো যে ওয়েভ ফাংশনের স্কোয়ারটা সবসময় ইভেন ফাংশন, মাইনাস এ থেকে প্লাসে সেইটা করা মানে হচ্ছে 2 ইন্টু 0 থেকে a পর্যন্ত করা, এটা তুমি করলে।
আর এবারে দেখো এখানে তোমার, এবারে দেখো যে তুমি এই 1 - 2 ইন্টিগ্রাল, আচ্ছা প্রথম কথা হচ্ছে কি টার্নিং পয়েন্টের ক্ষেত্রে কি টার্নিং পয়েন্ট বের করবে কি করে? অ্যাট দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট কি হয় দেখো, টার্নিং পয়েন্ট পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির সঙ্গে সমান হবে, অর্থাৎ তুমি যদি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ারটা করো, মানে হাফ কে এক্স স্কোয়ার মানেই হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এ বসাচ্ছ, টার্নিং পয়েন্টটাকে বসাচ্ছ, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এইটা হচ্ছে তোমার এনার্জিটার সঙ্গে সমান। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবে কত, 2e এম ওমেগা স্কোয়ার তার স্কোয়ার রুট, এটা হবে টার্নিং পয়েন্টগুলো, মানে এস প্লাস মাইনাস, মানে যেটা হচ্ছে টার্নিং পয়েন্টটা কি হবে, টার্নিং পয়েন্টটা হবে দেখো এখানে 2e/m ওমেগা স্কোয়ার, এটা হবে। এবারে ফর গ্রাউন্ড স্টেট কি হচ্ছে, ফর গ্রাউন্ড স্টেট এটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ 2 এখানে এম ওমেগা স্কোয়ার হলো এটা কত, হাফ এইচ কস ইন্টু ওমেগা, মানে গ্রাউন্ড স্টেটের এনার্জিটা কি হবে, এনার্জি থেকে হাফ এইচ কস ওমেগা তুমি বসালে, তো হাফ 2 আর হাফ কেটে চলে গেল, কি একটা ওমেগা টোমেগা কেটে চলে গেল, তাহলে এটা হলো কত, প্লাস মাইনাস রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা। এইটা হচ্ছে গ্রাউন্ড স্টেটের জন্য তোমার টার্নিং পয়েন্টগুলো। তাহলে হাফ আর 2 কেটে চলে যাচ্ছে, একটা ওমেগা ওমেগা স্কোয়ার একটা ওমেগা কেটে চলে গেছে, উপরে একটা এইচ কস থাকবে, নিচে একটা এম ওমেগা থাকবে, প্লাস মাইনাস এইচ কস বাই এম ওমেগা এটা থাকবে। তার মানে এখানে লিমিটটা হচ্ছে তোমার 0 থেকে রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা এটা। আচ্ছা ওয়েভ ফাংশনের স্কোয়ার করলে কত হচ্ছে, আলফা বাই পাই তার 1/2 হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার হয়ে যাবে, ডিএক্স হয়ে যাবে এইটা, এটা। তাহলে আমি এখানে ওই যেটা ওয়েভ ফাংশন ছিল, তো আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, তাহলে এবার তুমি স্কোয়ার করে দিয়েছো, মানে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স, এটা তোমার হয়ে গেল। ভালো। আচ্ছা এবারে এই ইন্টিগ্রেশনটাকে করতে হবে। আচ্ছা ইন্টিগ্রেশনটাকে করার জন্য তুমি এক কাজ করো, তুমি শুরু করো, আমি বললাম যে লেট আলফা এক্স স্কোয়ারটা ধরো তুমি জেড ধরো, আলফা এক্স স্কোয়ারটাকে জেড ধরো, তাহলে এখান থেকে 2 আলফা এক্স ডিএক্স হচ্ছে তোমার ডিজেড হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমার ডিএক্সটা হয়ে যাচ্ছে ডিজেড বাই 2 আলফা এক্স, অর্থাৎ ডিজেড বাই 2 আলফা এক্সের জায়গায় আবার বসিয়ে দিলে কত, রুট ওভার অফ জেড বাই আলফা, এটা। তাহলে কি বেরোচ্ছে এটা, দাঁড়া এক সেকেন্ড, এইটাকে না, এটা ধরার দরকার নেই, এটাকে আমি রাদার আলফা এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরবো, আলফা এক্স স্কোয়ারটাকে জেড স্কোয়ার ধরবো, মানে রুট ওভার অফ আলফা এক্স হচ্ছে না, আমি তো এটা তো আমি যেটা করছি না, এটা তো গামা ফাংশন দিয়ে হবে না, এটা এরার ফাংশন দিয়ে হবে, কারণ লিমিটটা তোমার 0 থেকে ইনফিনিটি নেই, লিমিটটা ফাইনাইট পর্যন্ত আছে। আলফা এক্স স্কোয়ার তুমি জেড স্কোয়ার ধরো, তার মানে রুট ওভার আলফা ইন্টু এক্স ইকুয়াল টু তোমার জেড, সেখান থেকে ডিএক্সটা হয়ে যাচ্ছে ডিজেড বাই রুট ওভার অফ আলফা, এটা। তাহলে এবারে দেখো লিমিটটা যখন এক্স ইকুয়াল টু 0, তখন জেড ইকুয়াল টু 0, আর যখন এক্স ইকুয়াল টু তোমার রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা, তখন জেডটা কত হবে, জেডটা খেয়াল করো এখানে কোথাও একটা জায়গা, পরের পাতাতেই আমি দেখাচ্ছি তোমাকে, দেখো এইখানে দেখিয়ে দিচ্ছি রুট ওভার অফ আলফাটা কত, খেয়াল করো এখানে। আচ্ছা এখানে একটু বলে দিই, এখানে আগে এটা বসিয়ে দিই তারপর বলছি। তাহলে এক্স যেহেতু জেড বাই রুট ওভার অফ আলফা, তার মানে এটা কত হয়ে যাচ্ছে না, যখন এক্সটা হচ্ছে রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা লিমিটটা, তখন সেটা হয়ে যাবে রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা, যেমন হলো তার সঙ্গে 1 বাই রুট ওভার অফ আলফা, 1 বাই রুট ওভার অফ আলফা, এইটা। আচ্ছা এবারে এইটা একটুখানি করে নিই, যে রুট ওভার অফ আলফাটা কত দেখা, রুট ওভারটা এম ওমেগা বাই এইচ কস ছিল তোমার আলফাটা, তাহলে রুট ওভার অফ আলফা মানে রুট ওভার অফ এম ওমেগা এইচ কস। তাহলে এবারে এই যে লিমিটটাকে বসানো হচ্ছে, এই লিমিটটাকে খেয়াল করে দেখো, রুট ওভার অফ আলফা মানে হচ্ছে রুট ওভার অফ এম ওমেগা এইচ কস, রুট ওভার অফ এইটা আছে, তার মানে এইটা বেসিক্যালি তোমার 1 হচ্ছে, মানে যখন এক্স এর ভ্যালুটা রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা,
তখন লিমিটটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার 1। তার মানে কি হলো এটা 1 মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে 1 আলফা রুট ওভার অফ আলফা বাই রুট ওভার অফ পাই হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড হচ্ছে, আর ডিএক্স এর জায়গায় কি বেরিয়েছে না ডিজেড বাই রুট ওভার অফ আলফা হয়েছে, রুট ওভার অফ আর রুট ওভার কেটে গেল, তাহলে কত হলো 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 বাই রুট 5 ইন্টু এটা হচ্ছে 1 মাইনাস 2 বাই রুট 5 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে 1 ই টু দি পাওয়ার মাইনাস এটা জেড স্কোয়ার ছিল, সরি এটা আলফা এক্স স্কোয়ার জেড স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এইটা হলো। তাহলে 2 বাই রুট 5 0 টু 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা এইটা আগে অনেকবার করানো হয়েছে। এই 2 বাই রুট 5 ইন্টিগ্রাল 0 থেকে ধরো কোনো একটা ফাইনাইট কিছু এখানে 1 পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এইটাকে বলা হয় তোমার মানে এই যে 0 থেকে একটা ফাইনাইট পার্ট সেটাকে বলা হয় এরার ফাংশন অফ 1। দিস ইজ দ্য এরার ফাংশন, এরার ফাংশন। এটা সেই তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাসে যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, এই টাইপের প্রবলেম করার সময় তোমাকে এরার ফাংশন ব্যবহার করতে হয়েছিল। সেই এরার ফাংশনটা আবার তোমার এখানে এলো। তার মানে যখন প্রবাবিলিটিটাকে ক্যালকুলেট করছো তুমি, যেখানে মড এক্সটা হচ্ছে গ্রেটার দ্যান মড এ হতে হবে, সেটা হলো কত 1 মাইনাস এরার ফাংশন অফ 1, সেটা অ্যাকচুয়ালি তোমার এটা অনেক সময় বলা হয় কোএরার ফাংশন অফ 1 বলা হয়। আচ্ছা দেখো এই এরার ফাংশন অফ 1 বা কোএরার ফাংশন অফ 1 তার যে ভ্যালু তার একটা লিস্ট দেখবে আমাদের মানে আমাদের বইয়েও দেওয়া আছে, তোমার এর বইয়ে ক্যাস্টেলেনের বইয়ে দেওয়া আছে। সেখানে যে এরার ফাংশন অফ 1 যে মানে যদি তুমি ভ্যালুটাকে দেখো আর কি, মানে এরার বা এটা ওই মানে মানে কোএরার ফাংশনটা ওই অ্যারাউন্ড হচ্ছে তোমার 0.17 এর মতো বেরোয়, মানে এরার ফাংশনটা হচ্ছে 0.84 এর কাছাকাছি একটা বেরোয় এটা। আর যখন তুমি পার্সেন্টেজ ক্যালকুলেট করবে তখন এটা ওই বেরোবে। আমি এটা বলে দিচ্ছি, তোমার এরার ফাংশন অফ 1 এর যে ভ্যালুটা সেটা বেরোয় হচ্ছে তোমার 0.84 এরকমের কাছাকাছি একটা ভ্যালু আর কি। তাহলে 1 মাইনাস এরার ফাংশন যখন কোএরার ফাংশন তুমি করবে এটা 1 মাইনাস এটা হবে, 1 মাইনাস এটা হলে এই মোটামুটি হবে 0.157 এর কাছাকাছি একটা। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে আউটসাইড দ্য মানে ফর দ্য গ্রাউন্ড স্টেট for the ground state of linear simple harmonic oscillator there is 15.7% probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্ট। মানে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু পার্টিকেলকে পাওয়ার প্রায় 15.7% একটা সম্ভাবনা তোমার থেকে যাচ্ছে, মানে প্রায় 16%-এর কাছাকাছি। মানে দেখো তাহলে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং হচ্ছে এবং টানেলিং এর জন্য যে পার্টিকেলকে যে তোমার মানে আউটসাইডে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট পাওয়া যাচ্ছে এবং তার যে অঙ্কটা আমি অঙ্কটা ধর তোমার কষে দিলাম, ঠিক আছে। এটা খুব কমন একটা পরীক্ষার প্রবলেম যে গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে পার্টিকুলারলি টার্নিং পয়েন্টের বাইরে থেকে পাওয়ার সম্ভাবনা কতটা। টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনা অ্যারাউন্ড 16%-এর মতো তোমার কিন্তু বাইরে পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা? আচ্ছা এইগুলো অন্যান্য স্টেটের ক্ষেত্রে তুমি জিনিসটাকে ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা এবারে অন্যান্য স্টেটের ক্ষেত্রে তুমি যদি জিনিসটাকে ক্যালকুলেট করো, ধরো যদি এরকম সিচুয়েশনটা হয় যে ধরো এইদিকে তুমি এদিকে কোয়ান্টাম নাম্বার এনটা বাড়াচ্ছ আর এদিকে তুমি প্লট করছো দুটো জিনিস, একটা হচ্ছে ধরো তোমার এই এদিকে এই অ্যাক্সিস বরাবর কাট করছো যে প্রবাবিলিটিটা তোমার মড এক্সটা যখন লেস দেন মডে, অর্থাৎ ওই ইনসাইড ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট দেখছো, অথবা প্রবাবিলিটিটা যখন
আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট দেখছো, দেখো যদি তুমি ওভারঅল ভ্যালুটাকে লেস সেখানে টোটাল যোগফলটা 1 হবে, তো বাইরে এবং ভেতরে দু জায়গায় মিলে টোটাল পাওয়ার সম্ভাবনাটা তোমার 1 হবে। আচ্ছা, এবার গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে তুমি দেখতে পেলে যে ভেতরে থাকার সম্ভাবনা হচ্ছে তোমার ওই অ্যারাউন্ড 0.84, আর কাছে মানে বাইরে থাকার সম্ভাবনা 0.16 এর মতো, মানে 16% মতো হচ্ছে তোমার ভেতরে থাকতে পারে, বাইরে থাকতে পারে, আর 84% ভেতরে থাকতে পারে। আর এবারে যখন তোমার কোয়ান্টাম নাম্বারটা বাড়ছে, কি হচ্ছে না, এই যে জিনিসটা এইটা না আস্তে 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 তোমার কমছে, কমে 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 জিরোর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। এইটা এই এই যে ছবিটা, এটা হচ্ছে তোমার প্রবাবিলিটি কোথায় থাকা, বাইরে থাকা। এইটা কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে তোমার কমে 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 জিরোর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। আর এই যে জিনিসটা বেড়ে 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 এটা কি হচ্ছে না, এটা তোমার আস্তে 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 তোমার 1 এর দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। এটা কোথায়, এটা হচ্ছে প্রবাবিলিটিটা যেখানে মড এক্সটা তোমার লেস দ্যান মড এ। এটা তার মানে এটা দাঁড়াচ্ছে, দেখো যে এই যে টানেলিং, এই যে ফেনোমেননটা তুমি গ্রাউন্ড স্টেটে যতটা দেখতে পেলে, এক্সাইট স্টেটে গেলে কিন্তু সেটা গ্র্যাজুয়ালি কমবে। হ্যাঁ, কারণ ক্লাসিক্যালি তো টানেলিং হওয়ার কথা নয়। কোয়ান্টাম নাম্বার হাই হয়ে গেলে কি হবে, কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যেতে চাইবে, অর্থাৎ তোমার তোমার যেটা বলা হচ্ছে যে টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা গ্র্যাজুয়ালি জিরো হতে থাকবে। এটা দাঁড়াচ্ছে যে উইথ increase in n, probability of finding the particle outside the classical turning point, with increase in n, probability of finding the particle outside the classical turning point gradually decreases and it finally tends to 0 when n tends to infinity. এটা this is a consequence of কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। দেখো এটাও একটা কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর, this is the consequence of Bohr's correspondence principle. This is the consequence of Bohr's correspondence principle. তাহলে বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপাল অনুযায়ী কোয়ান্টাম নাম্বার যখন খুবই হাই হয়ে যায়, কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যায়, সেখানে দিস ইজ দি কনসিকুয়েন্স অফ বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপাল। এটা হচ্ছে বোর্স করসপন্ডেন্স প্রিন্সিপালের কিন্তু এটা একটা কনসিকুয়েন্স। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই মেজর চারটে জায়গা একটুখানি খেয়াল করে নাও, যে চারটে জায়গা যেটা আমরা উল্লেখ করেছিলাম, যে ক্লাসিক্যালি এনার্জিটা কন্টিনিউয়াস, কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জিটা ডিসক্রিট, সেটা তুমি দেখেছো। ক্লাসিক্যালি 0 পয়েন্ট এনার্জিটা 0, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি 0 পয়েন্ট এনার্জি 0 নয়, বরং হাফ এইচ প্লাস ওমেগা, সেটা তুমি দেখেছো। আচ্ছা, এছাড়া তুমি কি দেখলে যে প্রবাবিলিটি যখন তুমি ক্যালকুলেট করছো, ক্লাসিক্যালি যদি হতো তাহলে হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম পজিশনে প্রবাবিলিটি ডেনসিটি হচ্ছে মিনিমাম টার্নিং পয়েন্টের দিকে যখন যাচ্ছে, প্রবাবিলিটি ডেনসিটি তোমার আস্তে আস্তে বাড়ছে। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি অন্যরকম দেখেছে, কিন্তু কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে গেলে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো হয়ে যাবে। আর কি, আর যখন তুমি টানেলিং এর গল্পটা দেখেছো, যে ক্লাসিক্যালি টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা 0, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু পার্টিকেলকে পাওয়ার একটা সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই পয়েন্টগুলো আমি উল্লেখ করছি। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। আমরা আর একটা ক্লাস আমরা হারমোনিক অসিলেটরে নেব, সেই ক্লাসে কি কি জিনিস আমরা কভার করব। তাহলে নেক্সট লেকচারে আমাদের অনেকগুলো জিনিস কভার করতে হবে যেগুলো পরীক্ষার জন্য খুব উপযোগী নেক্সট লেকচারে। তাহলে আমরা মূল যে কনসেপচুয়াল জায়গাগুলোকে বলে ফেলেছি, কনসেপ্ট জায়গাগুলো বলে ফেলার পরে আমাকে প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মডেল। সেটা কোথায় না, আইআর স্পেকট্রোস্কোপিতে। আমি জাস্ট
এনার্জি নিয়ে জাস্ট অল্প একটুখানি কথাবার্তা বলেছি, এনার্জি নিয়ে শুধুমাত্র এনার্জিটা ডিসক্রিট বলেছি, দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটাকে এইটুকু ক্যালকুলেট করে রেখে দিয়েছি, কিন্তু সেই এনার্জিটাকে কাজে লাগিয়ে কেমন করে আইআর স্পেকট্রোস্কোপি তার যে অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে কেমন করে বন্ড স্ট্রেন বা ফোর্স কনস্ট্যান্টটাকে বের করতে হয় সেটাকে দেখার জায়গা আছে, সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, এরপরে আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমাকে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে যে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তোমাকে ক্যালকুলেট করতে হবে ক্যালকুলেশন অফ এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পিএক্স অ্যাভারেজ, পিএক্স স্কোয়ার, এগুলোকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করার পরে তোমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টামকে ক্যালকুলেট করতে হবে, করে তোমাকে চেক করতে হবে চেক সিগমা সিগমা পিএক্সটা যে গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2 হচ্ছে, অর্থাৎ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা চেক করছে কিনা সেটাকে দেখা। এইখানে অনেকগুলো তোমার প্রবলেম করার দরকার আছে, এবং এখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট কমেন্ট আমরা করবো, সেটা হচ্ছে এই যে যেটা পার্টিকুলার বক্সের ক্ষেত্রে তুমি দেখবে যে মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্টটা সেটা ইভেন এইচ ক্রস বাই 2 এর থেকে বেশি, কিন্তু হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্টটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এইচ ক্রস বাই 2 হয়। মানে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর গাউস স্টেটে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গুণফলটা এইচ ক্রস বাই 2 হয়। তার কারণটা হচ্ছে গাউস স্টেট ওয়েভ ফাংশনের গাউসিয়ান। তাহলে ওয়েভ ফাংশন যদি গাউসিয়ান হয় তাহলে তুমি ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এইচ ক্রস বাই 2 হবে, অ্যান্ড ভাইস ভার্সা। তো এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, সেটাকে দেখা। আচ্ছা, এখানে তোমার জাস্ট ভিরিয়াল থিওরেমটা, ভিরিয়াল থিওরেম বলে একটা কথা আছে, হ্যাঁ, যেখানে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি তাদের মধ্যে সম্পর্ক আর কি। ভিরিয়াল থিওরেমটা এই পার্টিকুলার কেসে কেমন করে অ্যাপ্লিকেবল হচ্ছে সেইটাকে দেখা, এটা। আর তার সঙ্গে হচ্ছে সাম মোর প্রবলেমস নিয়ে আমরা আলোচনা করবো। তার আর একটা ক্লাসে আমরা এই পুরো পার্টটাকে করে দেবো, ঠিক আছে? করলে আমাদের হারমোনিক অসিলেটর নিয়ে যেটা তোমাদের সিলেবাসে আছে পুরো জিনিসটা কভার হয়ে যাবে, এবং পরীক্ষা পারপাসে তোমার কোথাও কোনো অসুবিধা হবে না। তাহলে বলো, যা বলেছি তাতে যদি কারো কিছু অসুবিধা থাকে বলো, মানে যা আলোচনা করেছি কিছু বুঝতে না পারলে বলো। লাস্ট যে প্লটটা করলেন হ্যাঁ, ওইটা করছিলাম। হ্যাঁ বলে দিচ্ছি। ওই এন বাড়ার সাথে হ্যাঁ 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 বলে দিচ্ছি, বলে দিচ্ছি। আচ্ছা, এইখানে যেটা হচ্ছে যে মানে এই ধরো নিচের লাইনটা দেখো, এই যে নিচের লাইনটা টানা হয়েছে না, এই যে লাইনটা আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে তোমার কোন একটা, ধরো এন যখন 0 তখন বাইরে পাওয়ার সম্ভাবনা কতটা না 16%। এন ইকুয়াল টু ধরো 1, মানে এন এর ভ্যালু ধরো আমি এখানে 0 করলে, এন এর ভ্যালু 1 করলে, এন এর ভ্যালু 2 করলে, এন এর ভ্যালু 3 করলে, তাহলে যখন এন এর ভ্যালু তোমার 1 তখন দেখবে তোমার প্রবাবিলিটিটা কমে গেছে। এন ইকুয়াল টু 2 হলে আরো কমে গেছে, এন ইকুয়াল টু 3 হলে আরো কমে গেছে। তোমাকে একটা টেবিল করে দিচ্ছি, যে টেবিলটা দেখবে আমাদের বইয়ে করে দেওয়া আছে। মানে বিভিন্ন এনে তুমি যদি বাইরে পাওয়া আর ভেতরে পাওয়ার সম্ভাবনাটাকে দেখো, ধরো 1 সেকেন্ড, না 1 সেকেন্ড, যখন ভালো করেই বলি, আমরা 1 সেকেন্ড দাঁড়া, সেভ হচ্ছে এখন। ধরো আমি তো গাউস স্টেটের জন্য তোমার ক্যালকুলেট করে দিলাম, এবারে বিভিন্ন কোয়ান্টাম স্টেটের জন্য তুমি যদি ভেতরে পাওয়ার সম্ভাবনা আর বাইরে পাওয়ার সম্ভাবনাটাকে ক্যালকুলেট করো, অর্থাৎ ধরো এখানে কোয়ান্টাম নাম্বার এন এর ভ্যালু, আচ্ছা প্রবাবিলিটি যেটা তুমি পাচ্ছ হচ্ছে তোমার ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, প্রবাবিলিটি ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে ইনসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, আর প্রবাবিলিটি আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। তাহলে এই ভ্যালুগুলো আমি যা দেখতে চাইছি, ধরো এন এর ভ্যালু যখন 1, সরি এন এর ভ্যালু যখন 0, কোয়ান্টাম নাম্বার তোমার 0 থেকে স্টার্ট, এন এর ভ্যালু যখন তোমার 0 তখন ভেতরে পাওয়ার সম্ভাবনা 0.84 ধরো 3 এর মতো, আর বাইরে পাওয়ার সম্ভাবনা 1 থেকে এটা বাদ হয়ে যাবে 0.157 এর মতো। আচ্ছা এবারে ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 9টা স্টেটের জন্য ধর আমি ক্যালকুলেশনগুলো করে রেখেছি।
এইটা হচ্ছে 0.888, তারপরেরটা হচ্ছে 0.905, তারপরেরটা 0.909, তারপর n=4 এর জন্য 0.921, n=5 এর জন্য 0.926, 926, n=6 এর জন্য 993, 0.930 ধরো, 7 এর জন্য 0.933, আর 8 এর জন্য হচ্ছে 0.936, এটা। আচ্ছা, এবারে তুমি যদি 1 থেকে বাদ দাও তাহলে মানে এটা মানে এটা তুমি পার্সেন্টেজে করলে 84.3%, 88.8%, 90.5%, 90.9% ইত্যাদি ইত্যাদি। তো এটা হচ্ছে 0.112, এইটা হচ্ছে 0.095, এইটা হচ্ছে 0.091, এইটা হচ্ছে 0.079, এইটা হচ্ছে 0.074, এইটা হচ্ছে 0.701070, এইটা হচ্ছে 0.067, আর লাস্টেরটা হচ্ছে 0.064। এইভাবে তোমার এগোচ্ছে। তা তুমি কি দেখছো, এই নেচারটা কি দেখতে পাচ্ছ যে তোমার এটা তো ভিতরে থাকা টার্নিং পয়েন্টের ভিতরে থাকা সম্ভাবনাটা আস্তে আস্তে বাড়ছে, বেড়ে 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 এন যখন তোমার টেন্ডস টু ইনফিনিটি হবে, এইটা যাবে হচ্ছে 1-এর দিকে, এটা যাবে তোমার 0-র দিকে। সেটা আমি দেখিয়েছি। এই যে ছবিটা, এই ছবিটা হচ্ছে তোমার কি না, দেখো এই ভিতরে থাকার সম্ভাবনা, ভিতরে থাকার সম্ভাবনাটা গ্র্যাজুয়ালি বেড়ে 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 সেটা কোন দিকে যাচ্ছে না 1-এর দিকে গিয়ে পৌঁছাচ্ছে। আর যখন বাইরে পাওয়ার সম্ভাবনাটা, টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা এন ভ্যালু বাড়ার সাথে সাথে এটা কমে 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 তোমার 0-র দিকে গিয়ে পৌঁছাচ্ছে। তার মানে এটা কথা যে যদি ক্লাসিক্যাল অসিলেটর হতো তাহলে টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনা তো 0 হতো, তাহলে এক্সপেক্টেড কি, ক্লাসিক্যালি এক্সপেকটেশনটা কি? ক্লাসিক্যাল এক্সপেকটেশনটা হচ্ছে এন যদি তোমার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায় তাহলে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে মিলবে। তো আর ক্লাসিক্যাল এক্সপেকটেশনটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার যখন ক্লাসিক্যাল এক্সপেকটেশনটা হচ্ছে টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা 0, যা কিছু পাবে তুমি টার্নিং পয়েন্টের মধ্যেই পাবে। কারণ টানেলিং ব্যাপারটা ক্লাসিক্যালি নেই, তো তাহলে টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা 0 হওয়াটা হচ্ছে ক্লাসিক্যাল এক্সপেকটেশন। এবং দেখো এন যখন টেন্ডস টু ইনফিনিটি সেই দিকেই যাচ্ছে। সেখানে বলছি এই রেজাল্টটা ইজ এ কনসিকুয়েন্স অফ বোস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল, যেটা বলে কোয়ান্টাম নাম্বার যখন খুব হাই হয়ে যাবে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমি এই পর্যন্তই বললাম। আজকে পুরোটা শেষ হয়নি, আমাদের পরের দিনে আরো বেশ কিছু জিনিসপত্র করবো, পরের দিনে আমি পুরো ব্যাপারটাকে শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে হ্যাঁ বলো।